না না না, আমি ও দেশে আর যাওয়ার জন্য তো আমি আসি না। আমি কেন ওই দেশে যাব? টাকা লাগলে আরও দেবো। আমার বোন টাকা দেবে, 60-70 লাখ টাকা আমি দিয়েছি। না না না, আমি কলার পাতায় কেন শুয়ে আছি? কারণ যার ভরসায় ছিলাম সে কাঁচকলা দেখে চলে গেছে। আরে না 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 না, আমার নিয়ে যায় না, যত টাকা লাগে দেবো। আমি আর যাবো না, যাবো না, যাবো না। হ্যাঁ, শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে কিসের লাগে এত টাকা খরচ করলাম, এত কিছু কিসের লাগে ঢাললাম, এই যে আমার যে বাচ্চা ফলাফলগুলো দেখতেছেন, তাদের এক একজনের যে কি পরিমাণ প্রতিভা, সেগুলো আপনারা বুঝতে পারবেন না। আমি এদের লেগে এত কষ্ট করলাম। আমার 13টা গরু ছিল, সবগুলো আমি কিন্তু বেচে দিছি। এই যে বন্যার মধ্যে মানুষজন এত কষ্ট করতেছে, হাঁটু পর্যন্ত পানি, এই যে আপনারা দেখতে পারতেছেন। আর এই যে যারা লুকি পরে আছে, লুকি কিন্তু এই যে পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হইতেছে। তাই আপনারা যে যা পারেন টাকা পয়সা আমাদের কাছে একটু পাঠিয়ে দেন। আর শোনেন, এই যে আমি এত টাকা খরচ করে কিসের জন্য, কাল লাইগা আমি ব্রিজ করলাম, কারণ আমি আগেই জানতাম একদিন না একদিন নৌকা ডুববেই। তাই আপনাদেরকে বলতেছি যে আমাদের উপর ভরসা রাখেন। এই যে আমরা, দাঁড়ান, একটা ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ জি, আপনারা তো বলছিলাম যে এই এক সন্তান নিয়ে আসছেন, দুইজনের মধ্যে ডিভোর্স, সন্তান কেমনে ভাগাভাগি করবেন? আপনারা 1 বছর পরে তারপর বাচ্চা আরেকটা হইলে তারপর দুইজন মিলে আসবেন। কি তারপরে আপনাদের কি আবার জমজ বাচ্চা হইছে? হায় হায় রে, ফোনে ল ব্যাটারি। এই যে আজকে কিসের লাগে এত কথা বলতেছি? হ্যাঁ, কিসের লাগে? আরে দেশের আইন কানুন নিয়ে আমার একটু ঝামেলা হইতেছে। এই যেমন ধরেন, এই দুইজন সবচেয়ে প্রেম অবস্থায় যখন একসাথে থাকে, আইন বলতেছে এটা নাকি অপ্রীতিকর ঘটনা। আরে সবচেয়ে তো প্রীতিময় অবস্থা তো তখন নাকি। কিন্তু আমার আরেকটা প্রশ্ন, এই যে বাসর ঘরে যে বিড়ালটা মারা হয়, এইটা পানি সংরক্ষণ আইনের কোন ধারায় মারা হয়? মানে এটা কি এই আয়তায় পড়বে কিনা সেটা আমার একটু জানার ইচ্ছা। কেন আজকে এরকম পোশাক নিয়ে আসছি? কেন? কারণ আজকে আমাদের গেস্ট, যিনি আইনের উপর পড়াশোনা করেছেন, LLB পাশ করেছেন পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের অতিথি মডেল অভিনেত্রী সাদিয়া আয়মান। এবং আরো আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় নায়ক অভিনেতা মাঝির ছেলে ব্যারিস্টার আমির খান। আর যিনি সবচেয়ে বেশি জাজ মেন্টাল, ফান্দে পুরিয়া বগা কান্দে শবনম ফারিয়া। আর তুষার খানের জন্য জোরে একটা হাততালি। এই যে ভাই, আস্তে আস্তে আজকে যারা আসছে কি প্রতিভা সেটা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে আমাদের মেন্টার ভাইদের জন্য জোরে একটা হাততালি। কেমন আছেন আপনারা? এই যে ম্যাডাম, আইন বিষয়ে পড়াশোনা করেছেন, বাবা মার স্বপ্ন ছিল যে আপনি আইনজীবী হবেন, সব বাদ দিয়ে কেন অ্যাক্টিং এর লাইনে আসলেন? কারণ ওইটা বোর লাগছিল পড়াশোনা করতে, বেশি অনেক পড়া। ওকে, তো অভিনয় করতে বেশি ভালো লাগে। ওকে, উনি ওইদিকে বোর হচ্ছেন তাই বার ছেড়ে এদিকে আসলেন। ওকে, আমিন ভাই, মাঝির ছেলে ব্যারিস্টার, একটু অভিজ্ঞতাটা একটু যদি বলতেন। ছোটবেলায় অনেকের অনেক রকম স্বপ্ন থাকে, অনেক কিছু হবে। তো অনেকের ইচ্ছাও ছিল যে ছবিতে দেখি যে ব্যারিস্টাররা আইনের মারপ্যাচ দিয়ে অনেককে উপকার করে। নিজের অনেক ইচ্ছা ছিল এক সময়, কিন্তু এত লেখাপড়া যে ও বলল, আসলে অনেক বুদ্ধি থাকতে হয় যারা ল নিয়ে পড়ে। এত বুদ্ধি আমার নেই, এত ধৈর্যও নেই। তো ছবিতে অভিনয় করে যখন ব্যারিস্টারে অভিনয় করেছি, বেশ হেভি মজা লাগতো, সেই লেভেলের মজা। আমি একটু বলি, আমাদের যিনি গেস্ট, তিনি কিন্তু ফার্স্ট কেস তিনি কিন্তু করেছেন এবং তিনি ইন্টার্নশিপও করেছেন। ও, এগুলো নাটকের নাম, একটা জোরে হাত। ওকে, আমাদের বিচারকদের সাথে অনেক কথা হবে, কিন্তু তার আগে বলে দিই, আজকে এই হাসতে মানে যারা বন্দি আছে এই পুরো সিজন জুড়ে, সে যদি প্রথম হয় তাহলে তাকে বেকসুর খালাস দেওয়া হবে, আর মার্সেলকে জরিমানা করা হবে তাকে 5 লাখ টাকা দেওয়ার জন্য। এবং যে হবে ফার্স্ট রানার আপ তাকেও বেকসুর খালাস দেওয়া হবে এবং মার্সেলকে 3 লাখ টাকা জরিমানা করা হবে। যে হবে সেকেন্ড রানার আপ তাকেও বেকসুর খালাস দেওয়া হবে এবং মার্সেলের তরফ থেকে তাকে দেওয়া হবে 2 লাখ টাকা। এই যে আইন, এটাকে কি বলছে? কি এই যে আমাদের মতো আইন, এটাকে বলছে মার্সেল ল।
আর এই যে যারা ল পড়ে তারা আরেকজনকে যে ভালোবাসে, এটা হচ্ছে এই প্রেম, এটা কি বলে কি ল ইয়ার। আমাদের কস্টিউম স্পন্সর করেছে 12 ক্লথিং এবং টাসেলো, তাদের জন্য জোরে একটা হাততালি। আছেন আমার মুক্তা, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তা, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এই পাশে আমাদের বিচারকরা যে জায়গাটায় আছে সেটাকে বলছে রায়ের বাজার। দেখতে পাচ্ছেন ইশতিয়াক ভাই, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না যেভাবে সানগ্লাস পরে আছেন, কানাকে একটু হাইকোর্ট দেখালাম আর কি। আজকে অনেক আয়োজন আছে, আমি একটু জানতে চাই সাদিয়া আয়মানের কাছে যে আপনি কি জানেন কি ভেবে আসলেন, কি হতে চলেছে আপনি কি জানেন? এখানে হাসতে এসেছি। ওকে, হাসতে এসেছেন। ও অন্যরা হাসে খিলখিল করে আর আমরা হাসি কিলকিল 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 করে। ওকে, দেখি তিনি সবকিছু সহ্য করতে পারেন কিনা। আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নেবার পালা। আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নেব, সে আসবে বরিশাল বরগুনা থেকে মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাজেস, রনি চাচ্চু, রামাবান, ফারিয়া ম্যাডাম, সব সময় একটা কথা মনে রাখবেন, কারণ দুটো কথা মনে রাখা যায় না। তুষার স্যার, সেদিনকে কম্বলটা গরম করবো বলে রোদে দিছিলাম, পাশে পাশে আন্টি বলে, কি রে মহিবুল্লাহ মুতে দিছো নাকি? আমিন স্যার, সেদিনকে আমি পড়াশোনা বাদ দিয়া মোবাইল টিপতেছি, আম্মু এদিকে এসে বলে, মহিবুল্লাহ তোর মতো বয়সে আমি পড়ার টেবিল দিয়ে উঠতাম না। এই শূন্য পাইতে নানি বললে উঠতো, নাউজুবিল্লাহ। সাদিয়া ম্যাম, আমার গণিত টিচার আমাকে বললো, ধরো তোমাদের 16টা চকলেট আছে, তার ভিতর থেকে 6টা মিমকে দিলা, 4টা আয়শাকে দিলা, আর 3টে বিথিকে দিলা, এখন তোমাদের কি আছে? আমি বললাম, স্যার নতুন 3টে গার্লফ্রেন্ড। আমি স্যার, শিক্ষক আমার আবার জিজ্ঞেস করলো, বলো তো টিকটিকি কেন দেয়ালে হাঁটে? আমি বলি, স্যার এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, আমরা যে মেঝেতে হাঁটি টিকটিকি কোনো সময় এসে জিজ্ঞেস করছে? ফারিয়া ম্যাম, ভালো ছেলে কখনো বাবাকে ফেসবুকে ব্লক করতে পারে না। কেন কেন? এর জন্য আমি বাবা এটিতে ঢুকে নিজেরা নিজেই ব্লক করে দিলাম। সাদিয়া ম্যাম, আমি বিজ্ঞান কোনো সময়ই পারতাম না, সেদিন স্যার আমাকে ডেকে বললো, মহিবুল্লাহ বিজ্ঞান আর গণিত একই জিনিস, আলহামদুলিল্লাহ এখন গণিতটাও পারি না। ফারিয়া ম্যাম, অবুজ বালিকা নামে একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমিও তাকে ঝুলাই রাখছি, আগে বুঝ ধরো তারপর অ্যাকসেপ্ট করবো। সেদিনকে সাইফুল ভাই এসে আমাকে বলে, আচ্ছা মহিবুল্লাহ শুনছি নাকি ঘরে প্রজাপতি আসলে নাকি বিয়া হয়? আমার ঘরেও আসছিল, ঠিকঠাকই খাই ফেলাইছে। আদালত পাড়া তো টিকটিকি একটু ঢুকবে। দুর্দান্ত। আমাদের সবচেয়ে ছোট পারফর্মার মহিবুল্লাহ, অনেক বড়দেরকে টপকে ও এখানে এসছে। অনেকে এসেছিল, অনেকে বাদ পড়ে গেছে, কিন্তু মহিবুল্লাহ টিকে আছে। বরিশাল টু বরিশাল, শুরুতে আপনি বলেন কেমন লেগেছে? হ্যাঁ, আমার ওর বরিশালের অ্যাকসেন্ট শুনে বেশি ভালো লেগেছে। এন্ড বেস্ট উইশেস তোমার জন্য, শুভকামনা। আমিন খান। মহিবুল্লাহ, এখনো তুমি বিছানায় মতো? এই সত্যি লাস্ট কবে? সত্যি বলো। তাও অনেক ছোটকালে, ঠিক মনে নেই। মনে নাই। সত্যি কথা বলবো, এই অভ্যাসটা আমারও ছিল। ওকে, আমার ক্লিয়ার মনে আছে। অনেক সুন্দর ছিল মহিবুল্লাহ, খুব কিউট লেগেছে ওর পারফরমেন্স। এবং ও যে প্রত্যেক মানে আমাদের সবাইকে ইন্ডিকেট করে এক একটা করে বলে না, এবং ওর ফিনিশিংগুলো প্রত্যেকটা জোকসের অনেক মজা লেগেছে।
এনজয় করেছি অনেক। বেস্ট অফ লাক। শবনম ফারিয়া, আপনি বলুন। মহিবুল্লাহকে কি জাজ করব, ও যা বলে আমার তাই ভালো লাগে। ভালো ছিল বাবা, খুব ভালো ছিল। আরেকটা জিনিস যেটা তোমাকে আমি আগে বলেছি না কি জানি না, একটু স্পিড কমাতে হবে। মাঝে মাঝে যখন পাঞ্চ লাইনগুলো না সব ক্লিয়ার বোঝা যায় না, একটু স্লো করে তারপর বলবে, কারণ আমাদের কাছে অনেক সময়, আমরা তো এখানে এসেছি তোমাদের কথা শোনার জন্য, তাই না? ভালো ছিল, বাট নেক্সট টাইম আর একটু স্লো করে বলবে, ঠিক আছে? ওকে। তুষার খান। বারবারই অবাক হই যে এত দূর পর্যন্ত কি সুন্দর, এবং কোনোটার মধ্যেই কোনো সময় কিন্তু ওর পারফরমেন্স খারাপ ছিল না, প্রতিটা এপিসোডে ওর পারফরমেন্স ভালো ছিল। এইটুকু একটা বাচ্চা ছেলে, এবং ওর ওকে কে জোকসগুলো দেয় কে? সাইফুল। মানে ওর, আমার ধারণা যে ওর মাথা বোধহয় খারাপ হয়ে যায়, কারণ ওর বয়সের হিসাবে মিলে তারপরে আমাদের এইখানে ফাইট করে একটা জায়গায় থাকা, এটা সাইফুলকে একটু। এবং আমাদের শোয়ে সবচেয়ে মুরব্বী, হ্যাঁ, এবং সবচেয়ে জোকস দেয় সবচেয়ে জুনিয়রকে, ইটস আ ওয়ান্ডারফুল থিং। ওকে, এটা ব্যালেন্স করা। ওরা 30-30-60 আর 48 আর 12-60। ওকে, একটু বরিশাল টু বরিশাল একটু হোক না, একটু দেখি দেশি আপুর সাথে একটু কথা বলো, একটু বরিশালের অ্যাকসেন্টে একটু কথা বলো না। কৌদি মনু, মুই কি কইতাম? বরিশাল ভাষা কথা কও। কেমন আছো দিদিশাল? আমি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? মুইও আল্লাহর রহমতে মোরে মোটামুটি রাখছে ভালো। বিছানায় মতো বন্ধ করে দিও। আর 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 তোমার যে কয়টা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে? একটা নাম তো সাদিয়াও বললা দেখলাম। হ্যাঁ, আছে 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 আছে, কইতে পারতেছেন। এই শো হওয়ার পরে অনেকে হয়েছে। ওকে, মহিবুল্লাহর জন্য জোরে একটা হাত তালি। থ্যাংক ইউ। আপনি কোন বয়স থেকে শুরু করেছিলেন এই পাকনামি? সরি, কোনটা? মানে আপনি অ্যাক্টিং বা এই কালচারাল এই সেকশনে যে আসবেন, কোন সময় থেকে আপনি শুরু করেছিলেন? আমার যখন 20 বছর তখন থেকে। বেশি দিন না, 5 বছর আগে। ওকে। উনি যখন হচ্ছে ওনার পরিচিত জন কাছের ছেলেপেলে বলল যে তুমি তো ভালোই অভিনয় করো, তখন ভাবলো ওকে তাহলে পর্দাই করবো। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ফিরে যাও ওই যে গার্ডিয়ানের কাছে। বলে রাখি, আজকে যে হবে এপিসোড উইনার মার্সেলের পক্ষ থেকে, তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, এবং পুরস্কার দেবেন আমাদের প্রিয় বিচারকরা। একটা জোরে হাততালি হোক। এই লাকি সিজন 7-এ আমাদের প্রিয় 3 জন বিচারক রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা তুষার খান, প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, এবং রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা, প্রিয় নায়ক, সুপারস্টার আমিন খান, এবং আরেকজন যিনি তার হওয়ার কথা ছিল টু বি জাজেস, টু বি অ্যাডভোকেট না হয়ে তিনি হয়েছেন টু বি ওয়াইফ, মায়া শালিক, সাদিয়া আয়মান। জাজেস টেবিলে হাতুড়ি নেই, একটা হাতুড়ি নেই, কয়েকজন হেলমেট পরে এসে হাতুড়িগুলো নিয়ে চলে গেছে। ওকে, একটা জোরে হাততালি হোক। আচ্ছা, এই যে শুরুতে বললাম আপনি তো আইন নিয়ে পড়াশোনা করেছেন, এই আইনের এই যে ধধারাগুলো আপনি জানেন? দিন প্র্যাকটিসে নাই তো, এখন একটু ভুলে গেছি। ওকে, এই যে আমি যেটা বললাম, কেন আপনি এরকম আমাকে বলেন পড়াশোনা নিয়ে? হাসতে হাসছি, আপনি কেন পড়াশোনা নিয়ে আমাকে? এই জন্যই তুমি ওই লাইন থেকে সরে এই দিকে চলে এসেছেন। ওকে, তাকে আমরা হাসানোর জন্য আয়োজন রেখেছি। এবার আমি জানি না তারা কি করবে, তারা সিঙ্গেল পারফর্ম করেছে এতদিন, আজকে একটা অদ্ভুত জুটি, এই দুজন একসাথে কি হতে পারে? একজন যে কোন দেশের আমি ঠিক বলতে পারবো না, তার ভাষা। সবাই একটু মোনাজাতে বসছে, মেন্টাররা, এক্সপেরিমেন্ট চলছে। আসছে 2 জন, আবিদ হাসান নীরব এবং ইমন চাষা একসাথে। আমিন ভাই, মনে আছে আপনার বিয়েতে একটা লোক গান গাইতে গেছিল? আরে মনে করেন আপনি চুর ভেবে 2 দিন বেঁধে রাখছিলেন। যদি নাও মনে পড়ে তারপরও বলছি, আপনি যে হারমোনি দিয়ে মাথায় মেরেছিলেন মনে আছে? আরে আর শেষে দাদা ওই হারমোনি বিক্রি করে বিয়ের ডেকোরেশনে টাকা ভরেছিল। তারপরও যদি মনে না পড়ে বলছি, ওই লোকটাই আমি হলাম এখন বাংলাদেশের সবথেকে বড় মিউজিক
সিঙ্গার ওস্তাদ বি.আর. রহমান। আমি বি.আর. রহমান। আচ্ছা, সেদিন দাদার বাসার সেই ঘটনার পর থেকে আমি আর আমার 14 গোষ্ঠী কেউই সাতক্ষীরায় শো করার সাহস পাই নাই, একদম তো পাই না। তারপর আমি একবার মনে করেছিলাম চেষ্টা করে যাব, কিন্তু না, সেদিন থেকে একটা জিনিস বুঝে গেলাম, পৃথিবীর সব মানুষ, সব জেলা, সব বিভাগের থেকে আমাদের যে সাতক্ষীরাটা যা আছে না, আমার দাদার জেলাটা খুব 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 ডেঞ্জারাস। সেই জেলার মানুষ হচ্ছে সব থেকে 1 নম্বরের ভালো মানুষ, আমরা সব খারাপ মানুষ। আমি 10 বছর ক্লাসিক্যাল মিউজিক শিখেছি। কত বছর? 10 বছর। আমার ওস্তাদকে বলেছি, ওস্তাদ আপনি যতদিন বেঁচে থাকেন কিংবা মরে যান, আপনার নাম আমি কিন্তু কিছুতেই মুখে নিব না। আমি কখনোই আমার ওস্তাদ শাকের আলীর নাম আমি মুখে নেই না। আমি 10 বছর ক্লাসিক্যাল মিউজিক শিখে আমার ওস্তাদের কাছ থেকে একটা শিখেছি। ওস্তাদ বলে যে সবসময় নিজেকে সম্মান করবি, তারপর অন্যকে। সেলফ রেসপেক্ট। এই সেলফ রেসপেক্ট থেকে আমার 10 বছর ক্লাসিক্যাল মিউজিকে আমি ওস্তাদের কাছে শিখেছি শুধু 2টা জিনিসই। কি? 10 বছর এটা শেখার পর আমি আমার ওস্তাদকে বললাম, ওস্তাদ আপনি 10 বছর থেকে শুধু আমাকে শিখাচ্ছেন, আমাকে নতুন কিছু শিখান, আমি নতুন কিছু শিখতে চাই। আমার ওস্তাদ বলল, আমি বুঝতে পারলাম আমার ওস্তাদ আসলে বুবা ছিল। তো যাই হোক, আমার এখন কিন্তু রিয়াজ করার সময় চলে এসেছে, এখন আমি রিয়াজ করব। রাবার ব্যান্ড একটা বেসুর দেও তো। আরে সুর না, বেসুর। ও আচ্ছা, হ্যাঁ, বেসুর দিলে ভালো লাগে, আর সুর দিলে আমি কেমন কনফিউজ হয়ে যাই। আচ্ছা ঠিক আছে। টিং টং। এই ভর দুপুরে কে হলো রে? বলছিলাম কি, এটা কি সিঙ্গার বি.আর. রহমানের বাসা নাকি? শালা তুই কানা নাকি? বাইরে সাইনবোর্ডে দেখলি না বড় করে লেখা সিঙ্গার বি.আর. রহমানের বাসা? এ শুনুন শুনুন, এই বাসার সামনে নাম লেখা থাকলে ওই নামই যে বাড়ির মালিক, এটা কিন্তু কোনো কথা না। কেন কেন? আমাদের ফারিয়াপুর বাসার সামনে তো লেখা আছে দেহজাবিন চৌধুরী। এর থেকে তো এটাই প্রমাণ হয় বাসাটা দেহজাবিন চৌধুরীর। ফারিয়াপুর দেহজাবিনের সাথে ঝগড়া হয়েছিল, উনি রাগ করে ওনার নাম্বার প্লেটটা এনে নিজের বাড়ির নাম্বার প্লেটে লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখ বাইরে যে সাইনবোর্ডটা লাগানো আছে ওইটাও অরিজিনাল, আর আমি যে বি.আর. রহমান এইটাও অরিজিনাল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনার নামে বি.আর. রহমান কেন? সিম্পল কথা, আমরা 3 ভাই, বড় ভাই আর রহমান, আমি বি.আর. রহমান, ছোট ভাই সি.আর. রহমান। কিন্তু একটা জিনিস খুব কনফিউজ, আপনাদের চেহারার মধ্যে আমি সে মিলটা পাচ্ছি না। মিলটা পাবি কোথায়? আমার মায়ের তো 3 বার বিয়ে হয়েছিল, 3 বার ডিভোর্স হয়েছিল। আমাদের মা একটা, বাবা আলাদা আলাদা আলাদা। তো ওসব কথা বাদ দেন, আপনি গান জানেন? দিবি নাকি? দে না। দুশালা, হ্যাঁ আমি বলতেছি আপনি কি গান টান কিছু পারেন? হ্যাঁ সেই পারি, সেই পারি। তা তুই কি আমার কাছে গান শিখতে এসেছিস? আরে না না, আমি ওসব গান টান গাই না, তবে হ্যাঁ একবার গাইছিলাম আমার এক পঙ্গু চাচার সামনে। আচ্ছা। উনি তো আমার গান শুনে একেবারে হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেছিল। তার মানে তো স্ট্যান্ডিং ওভেশন? না না না, লাথি মারার জন্য। ও, তা তুই কিছু বললি না? বললাম না মানে, এরপর তো ওনার 2 ছেলে এসে আমাকে ধুমধাম। তারপর তারপর আমি তো চুপ থাকার পাত্র না, আমি আমার নাক দিয়ে ওদের হাতের মধ্যে ধপা ধপ কয়েকটা মেরে দিলাম। এরপর তো আমি অজ্ঞান হয়ে গেলাম, আর ওদের কি হয়েছে আমি জানি না। বুঝেছি, তোর বংশে আমার মতো কোনো ফেমাস সিঙ্গারই নাই। নেই মানে? আমার ওয়াইফ ছিল এই দেশের একটা নাম করা সিঙ্গার। তো আমার কাছে এসেছেন কেন? আপনার ওয়াইফের কাছে গিয়ে শিখুন না। না না, ও আর বেঁচে নেই, মরে গেছে। হ্যাঁ। কিভাবে দাদা? আমি মেরে ফেলেছি। আপনি আপনার বউকে মেরে দিলেন? ওর গানের গুরুর সাথে ওর প্রেমের সম্পর্ক ছিল। একদিন আমি বাসায় গেলাম, বাসায় ঢুকলাম, দুজনকে একসাথে দেখলাম। এক গুলিতে দুজনকে ডিসকাও। হ্যাঁ, এক গুলিতে 2 জন? কিভাবে দাদা? ওরা যে পজিশনে ছিল এক গুলিতে 2 জন উড়ে গেল।
বুঝে গেছি দাদা, আপনি তো তাহলে অনেক ডেঞ্জারাস দাদা। ডেঞ্জারাসের কি দেখলেন? আমার নাম শুনলে মানুষ প্যান্টে হিসু করে দেয়। হ্যাঁ, আপনার নাম কি দাদা? আপনি সন্ত্রাসী কিপটা জাহাঙ্গীরের নাম শুনেছেন? কিপটা জাহাঙ্গীর? আপনি কিপটা জাহাঙ্গীর দাদা? আরে না না, হ্যাঁ, আপনি পিচ্ছি মোস্তফার নাম শুনেছেন? পিচি মোস্তফা দাদা, আপনি পিচি মোস্তফা? আরে না, আপনি তো অবশ্যই চিকু মাস্তানের নাম শুনেছেন। চিকু মাস্টার? ওইটা আবার কোন সালা রে? ওইটাই আমি। চিকু মাস্টার। আচ্ছা বল চিকু, আমার কাছে কি জন্য এসেছিস? আমি ভাবতেছি আপনাকে নিয়ে আমি একটা গানের শো করব। গানের শো? আচ্ছা, তা কিভাবে করবি শোটা? আপনাকে নিয়ে একটা গানের শো করব। এখন কথা হলো, আপনি কোনো বড় শো করেছেন তো এর আগে? বড় শো? আমার কোনো ছোট শোই নাই, যত শো আছে সব বড় বড় শো। এই তো গত দিনের ঘটনা, আমি আর ইন্ডিয়ার সব থেকে বড় সিঙ্গার অরিজিৎ সিংয়ের একই জায়গায় কনসার্ট হচ্ছিল। বিরাট বড় সড়ো ব্যাপার, এমন পারফরমেন্স করেছি না, অরিজিতের পুরো হালত খারাপ হয়ে গেছে, একদম যাতা অবস্থা। পরের দিনে তো পত্রিকায় হেডলাইনও বার হয়ে গেছিল। বাপ, হেডলাইনে কি লেখা ছিল? পত্রিকার হেডলাইনে বড় করে লেখা ছিল, জামা কাপড় ছাড়া আধা ন্যাংটা অবস্থায় স্টেজে পারফরমেন্স করলো বি.আর. রহমান। আচ্ছা, তো পাবলিক রিঅ্যাকশনটা কেমন ছিল? পাবলিক রিঅ্যাকশন? পাবলিক তো সেই রিঅ্যাকশন দিয়েছিল, সে একেবারে খুশিতে গুলাগুলি শুরু হয়ে গেছিল। বাপরে, ভাগ্যিস আপনি বেঁচে ফিরেছেন। কে বললো বেঁচে ফিরেছি? আমরা তো গেছিলাম দুইজন, আমি একা বেঁচে ফিরেছি, ওই শালা গেছে। তো না, আমি ঠিক মানুষের কাছে এসেছি। আমার আপনাকে নিয়ে শো করতে হবে, আর টিকিট শো করব। দেখ ভাই, টিকিট শো? টিকিট ওট কাটতে পারবো না রে, আমার পকেটে টাকাই নাই। আপনি গান গাইবেন, আপনি গান গাইবেন, যারা আপনার শো দেখতে আসবে তারা টিকিট কেটে ঢুকবে। হবে কোথায় সেটা? মেট্রো রেলে? আমার সামনে নেক্সট টাইম মেট্রো রেলের নাম নিবে না, লাস্টবার মানা করতেছি। মেট্রো রেলে আমার মাথায় আগুন জ্বলে, প্লিজ। কেন দাদা? সাইফুল ভাইকে নিয়ে ওই দিন গেছিলাম মেট্রো রেলে গান গাইতে। গানের মুখরাটা ধরলাম, মানুষ পিটিয়ে সাইফুল ভাইয়ের অন্তরা লাল করে দিল। সাইফুল ভাই, আপনার অন্তর এখন ঠিক আছে তো? শোটা আপনি করবেন কোথায়? শোটা কোথায় করব ওইটা আপনার জানার দরকার নাই, আপনি আপনার কন্টেন্টে জোর দেন। দেখ ভাই, কন্টেন্ট জোর আছে, কন্টেন্ট সব কিছু রেডি আছে, কিন্তু আমি যে জায়গায় পারফরমেন্স করব সে জায়গায় কিন্তু কমপক্ষে 5,000 লোক থাকতে হবে, তাহলে আমি করব, না হলে কিন্তু আমার গলা করে না। 5,000 মানুষ? 5,000 মানুষের মাঝে যদি আপনি গান গান, তাহলে আপনার গানটা শুনবে কে? শুনবে, শুনবে, সবাই শুনবে। সবাই শুনবে। আমি একবার ছোটবেলায় মেলায় হারিয়ে গেছিলাম, 100 মানুষের সামনে চিল্লাচ্ছি আমি হারাই গেছি, আমি হারাই গেছি, কেউ আমার কথা শুনলো না। আপনারা গান শুনবে? দেখ ভাই, তাহলে কিন্তু 1,000 লোক তো লাগবে, তাহলে আমি গান গাইবো। বুঝলাম না, আপনি যেরকম ফাফর মারতেছেন, আপনি আসলে গান টান কিছু পারেন তো? সেই গান পারি দাদা, সেই লেভেলের গান পারি। দেখি একটা ক্লাসিক্যাল সুর ধরেন আপনি। এই রাবার ব্যান্ড, একটা বেসুর দে তো। বেসুর 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 কত পাল বলবো? হ্যাঁ, নিসারে। না না, ঠিক আছে, আপনাকে নিয়ে আমি শো করব, আর একটা টিকিট শো করব। টিকিট শো? দাদা আমি একটা কথা বলছি, হ্যাঁ, টিকিটে কিন্তু কমপক্ষে একেবারে 500 টাকা এন্ট্রি ফি লাগবেই লাগবে। আপনার যে গানের গলা, আমি তো একটা প্ল্যান করছি, ঢুকার টিকিট থাকবে একদম ফ্রি। আচ্ছা। সবাই ঢুকে যাবে, হ্যাঁ, আপনি শো শুরু করবেন, হ্যাঁ, গেট লক করে দিব। আচ্ছা। যখনই আপনার ভয়েস সবাই শুনবে, হ্যাঁ, দৌড়ে বের হতে চাইবে, এক্সিট ফ্রি 2,000 টাকা। কি ভালো যুক্তি দাদা, আপনি তো বিজ্ঞানী। আপনি যদি রাজি থাকেন, তাইলে 365 দিনে আমি আপনাকে নিয়ে শো করতে রাজি। 365 দিন? তার মানে সারা বছর? দাদা কোথায় কোথায় পারফরমেন্স করবে জায়গাগুলো বলেন, আমি লিখবো। শো হবে পুরো বাংলাদেশে। আচ্ছা, অলিতে গলিতে, হ্যাঁ, রাস্তাঘাটে, হ্যাঁ, বাসে, ট্রেনে, লঞ্চে, এত জায়গায়। দাদা সত্যি করে বলুন তো, আমাকে নিয়ে আসলে আপনার প্ল্যানটা কি? একদম সিম্পল। হ্যাঁ, একদম। আপনি আমার সামনে আসুন। আসলাম। এক হাত কানে দিন, দিলাম। এক হাত সামনে দিলাম। চোখ বন্ধ হবে, করলাম। আপনি কত টাকা কত পয়সা গানটা তো জানেন না? একদম জানি। আস্তে করে ধরেন গানটা। ধরো ভাই। কত টাকা কত পয়সা
কত দিকে চলে যায় আল্লাহ রাস্তে দান করিলে পর পারে পাওয়া যায়। দাদা, হ্যাঁ এক গানটা আমার পরিচিত মনে হচ্ছে গো। হ্যাঁ, এই গানটা তো গিয়ে আমাদের এলাকার লোকজন ভিক্ষা করে গো। তো আমাকে নিয়ে আপনার প্ল্যান তো এটাই। হ্যাঁ, ওকে, আমি একটু আগেই বলে রাখি এই দুইজন সিঙ্গেল দুর্দান্ত, কিন্তু হয় না যে সিঙ্গেল লাইফ যেমন কাটাচ্ছেন, যেই ডবল হবেন ঠিকঠাক টাইমিং নাও মিলতে পারে, ডবল লাইফে সেই চার্মিং নাও থাকতে পারে। তো অনেকটা এরকম লাগছে, বাট আমি বলবো তারপরে দুর্দান্ত ছিল। একটা জোরে হাততালি হোক। শুরুতেই সাদিয়া আইমান বলবেন। আমার কাছে স্টার্টিংটা ভালো লেগেছিল, মাঝখানে একটু মনে হচ্ছিল লেন্দি হয়ে গেছে একটু, আবার ফিনিশিংটা ভালো লাগছে, ফিনিশিংটা মজা লাগছে, কারণ ওটা এক্সপেক্ট করিনি যে এরকম হবে। এটা আর একটু যদি শর্ট করা যেত টাইট, তাহলে একটু মনে হয় বেশি মজা লাগতো। বড় ভিডিও না হয় রিলসের মতো যদি শর্ট একটা শর্ট, মানে শর্ট বাট ফানি, বাট একটু লেন্দি না হলে ভালো ভালো আরো বেশি ভালো লাগতো। ফিনিশিংটা ভালো ছিল। যেহেতু যুগ আধুনিক হচ্ছে, ড্রেস এবং কন্টেন্ট যত শর্ট হবে তত ভালো লাগবে শর্ট। ওকে, আমিন খান, আপনার কেমন লেগেছে? ইমন নীরব সত্যি ট্রুলি প্রচণ্ড রকম হতাশ হয়েছি আজকে তোমাদের দুজনের পারফরমেন্সে। মানে তোমরা কিন্তু এই স্টেজে এসে এই ধরনের পারফরমেন্স তোমাদের কাছ থেকে আশা করি না, কারণ তোমাদের কাছ থেকে অনেক বেটার পারফরমেন্স আশা করি। আর কন্টেন্টটা খুবই নিম্নমানের কন্টেন্ট হয়েছে, মানে এই স্টেজের সাথে যায় না এই কন্টেন্ট। স্টেজের যে স্ট্যান্ডার্ড এই পর্যন্ত এরাই কিন্তু নিয়ে এসছে, স্টেজের স্ট্যান্ডার্ড আমরা তৈরি করি নাই। এই পারফর্মাররাই কিন্তু স্টেজকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে, সেইখানে এই ধরনের কন্টেন্ট একদমই মানানসই না। তো সো বি কেয়ারফুল। আর ওভার কনফিডেন্ট খুব বাজে জিনিস, বারবার বলছি, যত ভালো পারফর্মারই হও না কেন, ওভার কনফিডেন্ট ইটস ভেরি ব্যাড। ওকে, শুধু গ্রুমারদের উপর চাপাই দিলে হবে না, তোমরা এখন বুঝতে শিখেছো, জানো, তোমরা বুঝো কোনটা নিজের জন্য ভালো হবে, নিজেরা চুজ করে নেবে। থ্যাংক ইউ। আচ্ছা, এই জুটিকে সিলেক্ট করলো, মানে এই দুইজন একটা জুটি হবে, এটা কি নিজেরা সিলেক্ট করেছো না? আমরা নিজেরাই। নিজেরাই, মানে কেন মনে হলো যে এই দুইজনের জমবে ভালো? আমরা ক্যাম্পে প্রায় 1 মাসের মতো, হ্যাঁ। তো সবার রুমই মোটামুটি চেঞ্জ হয়েছে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত উনি আমার রুমে। ওকে, এই কারণে একজনের বাড়ি সিলেট, আরেকজন নোয়াখালী, বন্ধুত্ব জমেছে, ভাবলো যে আমরা একসাথে করবো। ওকে, একটা জোরে হাততালি হোক। আসলে এটা খুবই ডিফিকাল্ট, মানে এত শর্ট টাইমে আসলে এই পারফরমেন্স রেডি করা। তারপরে শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে? তোমরা ইন্ডিভিজুয়ালি খুবই ভালো পারফর্মার দুজনই। লাস্ট দুটো রাউন্ডে আবিদের পারফরমেন্স খুবই ভালো ছিল, ইমন সবসময় ভালো পারফর্ম করে, কিন্তু আজকের এই পারফরমেন্সটা হাসো সিজন 7-এর সবচেয়ে খারাপ পারফরমেন্স ছিল। তোমরা অনেক ভালো ভালো কন্টেন্ট তোমরা দিয়েছো দুজনই আলাদা করে, আজকে কি হলো আমি জানি না। এই 5th রাউন্ডে এসে এরকম তো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। যদি নেক্সট রাউন্ডে আসো, মেক শিওর যে অনেক 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 ভালো করো, কারণ তোমরা দুজনই অনেক ভালো পারফর্মার। ওকে ওকে, সব প্ল্যাটফর্মে যিনি কাজ করেছেন, মঞ্চে, টেলিভিশন এবং চলচ্চিত্রে, অভিনেতা তুষার খান বলবে যে আসলে কোথায় আসলে সমস্যাটা ছিল। তোমরা দুজনে একই রুমে থাকো, তাই তো বললে প্রথম থেকে, তাহলে তোমরা প্রিপেয়ার্ড না কেন? ইউ আর নট ওয়েল রিহার্সড। এটা একটা কী যেন ছিল। একটা সময় আমরা নিজেরা অনেকক্ষণ কথা বলছিলাম, যদিও শো প্রসঙ্গেই, কিন্তু দেখো তোমরা আমাদেরকে টানতে পারো না বিধায় কিন্তু আমরা অন্য জায়গায় ইনভলভ হয়ে গেছি। হ্যাঁ, তো আরেকটা জিনিস, তোমাদের এটা খালি তোমাদের জন্য না, সবার জন্যই, যে তোমাদের নিজেদের যে কন্টেন্টটা থাকে সেটা নিয়ে রুমারদের কাছে গিয়ে জিজ্ঞেস করবা প্রথমে যে এটা করবো নাকি আর কিছু আপনারা সাজেস্ট করেন। আমরা এটা করব, তখন ওরা পলিশ করতে গেলে একটা কত আর করতে পারে। হ্যাঁ, তো আর এর আগের এপিসোডগুলোতেও আমি বলেছি যে যেগুলো
ডুয়েট পারফরমেন্স হয়েছে, তোমরা দেখেছো কি না। আমি কিন্তু একটা কথা বলছি, ভালো মতো রিহার্সেল, দুজনের মধ্যে কেমিস্ট্রি, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো প্রচণ্ড পরিমাণে দরকার, এগুলো একটু খেয়াল রাখুন। ওকে, একবার তুষার ভাই দারুণ বলেছে যে তোমরা সেই টানতে পারো নেই বলে পাশে তারা গল্প করছিল। আমি যখন সিনেমা হলে কাজল রেখা দেখছিলাম, সেখানে আমি কিন্তু ফুল ইনভলভ ছিলাম, কিন্তু পাশের জন্য এমনভাবে টানলো না, আমি এদিকে ইনভলভ হতে পারিনি। তো এইটুকু পার্থক্য। ওকে, একটা ছোট্ট করে হয়ে যাক দুইটা গেস্টের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, বেস্টটা রেডি। তো এক শহরের দাদা গ্রামে ঘুরতে গিয়ে দেখলো একটা বিড়াল খুব দামি বাটিতে দুধ খাচ্ছে। ভদ্রলোক ভাবলো কোনো মতে যদি বাটিটা কেনা যায় বা নেওয়া যায় তাহলে তো লেটা চুকে যায়। সে গিয়ে বলল, দাদা বলছি আগে আপনার বিড়ালটা বিক্রি করবেন? বলল, হ্যাঁ বিক্রি করব, কিন্তু কেন? দেখুন আমি আপনাকে 5,000 টাকা দিব, বিড়ালটা আপনি আমাকে দিয়ে দেন। লোকটা বলল, আচ্ছা ঠিক আছে নিয়ে নেন। দেওয়ার পরে লোকটা বলল, দাদা বলছি বিড়ালটা তো নিয়ে নিলাম, বলছি বাটিটার জন্য 50 টাকা দিব, দিয়ে দেন। এই শুনে গরিব যে ভদ্রলোক সে বলল, কি যে বলেন দাদা, না বাটিটা আমার জন্য খুব লাকি, এ নিয়ে আমি 100টা বিড়াল বিক্রি করে দিচ্ছি। আমিন ভাই কেমন আছেন? আপনার জায়গায় বসে থাকলে আমিও ভালো থাকতাম। মানে কি অসাধারণ মিলিয়ে বলেছে, ওর মনের কথা বলেছে। আজকে আমি মাস্তানের ক্যারেক্টার করছিলাম, কিন্তু আমি ছোটবেলা থেকে মাস্তান না, আমি অনেক ভালো ছিলাম, কিন্তু আমি তো বুঝি নাই যে আমিন ভাইয়ের থেকে গিয়ে নিলে আমার এই অবস্থা হবে। আমি একদিন আমিন ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, এরপর থেকে আমি এটা। আমাদের কাল্লু মাস্তান আমিন খান, শুভকামনা থাকলো, একটা জোরে হাততালি প্লিজ প্লিজ প্লিজ। ওকে, এবার আমাদের গেস্টের জন্য একটা চমক থাকছে। ভূত বিশ্বাস করেন? না, একদমই না। না, ভূত বলতে কিছু নাই। কিছু নাই, আপনি শিওর? হ্যাঁ, আমি কখনো আসলে দেখি নাই তো। আমরা তো এও শুনি যে প্রেম বলে কিছু নেই। না, প্রেম বলে আছে। আছে না? ও আচ্ছা, এই অভিজ্ঞতাও অনেক আছে। হ্যাঁ, আপনি যখন থাকবে তো, আপনি যখন নেটওয়ার্কের বাইরে ছিলেন তখনই আমরা বুঝেছি হ্যাঁ কিছু হচ্ছে। ওকে, আমাদের গেস্টের জন্য চমক থাকছে। ভূত বিশ্বাস করেন আপনারা? কি বিশ্বাস করেন না? আচ্ছা দেখান, দেখলে দেখি বিশ্বাস হয় কিনা। ওকে ওকে, একটা কিছু হতে চলেছে। হ্যাঁ, পরিবেশটা থমথমে, কিছু একটা হতে চলেছে। আসছে খুলনা থেকে রাইসা সুলতানা। আপু, আমাদের পেতনিদের যখন অসুখ হয় আমরা কোন ডাক্তারের কাছে যাই বলেন তো? কোন ডাক্তারের কাছে? গাইনিকোলজিস্ট। এই তোরা অনেকেই নাকি বিশ্বাস করিস না ভূত বলে কিছু আছে, তাহলে শোন। এবার আমাদের গ্রামে নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল 5,712 জন, আর ভোট পড়েছে 10,712টা। এবারও বলবি ভূত বলে কিচ্ছু নেই। সেদিন আমি মগডালে বসে চুল শুকাচ্ছিলাম, এর মধ্যে দেখি রনি দৌড়ে এসেছে। আমি বললাম, এই রনি কই যাস? রানী বলল, আমার গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলেছে ওর মা বাজারে গেছে, বাসা একদম ফাঁকা। এই বলে রনি এই দিকে দৌড় দিল। আমি আবার চুল শুকাতে লাগলাম। আমি বললাম, কি ব্যাপার? রনির গার্লফ্রেন্ডের বাসা তো এই দিকে, ও ওই দিকে গেল কেন? আরে
ওইদিকে তো বাজার। কিরে রানী, তুই কোনোদিনও ভালো হবি না। সেদিন আমি আমাদের ইশতিয়াক ভাইকে দেখছি একাকী রাস্তায় হেঁটে যাচ্ছে। আমি বললাম, এই ইশতিয়াক, আজকে তোর রক্ত চুষে কোল্ড ড্রিঙ্কসের স্বাদ নেব, অনেক দিন কোল্ড ড্রিঙ্কস খাই না। ইশতিয়াক বলল, তোর সে আশা আর পূরণ হবে না, তোকে দেখেই আমার রক্ত গরম হয়ে গেছে। সেদিন আমি আমাদের মেন্টর তারেকের ওপর ভর করলাম। কবিরাজ তারিকের পুরো শরীরে সর্ষের তেল মেখে ওকে বুট করে দিল। আমি ভয়ে বের হয়ে বললাম, এই কবিরাজ, তুই কি ভূত বের করবি না ঢুকাবি? সেদিন আমি, আমার বান্ধবী গেছো আর মেছো তিনজন মিলে মগডালে বসে গল্প করছিলাম কিভাবে কে মারা গেছে। গেছো বলল ও ওর ভালোবাসার মানুষকে না পেয়ে আত্মহত্যা করেছে। মেছো বলল ও অবাক হয়ে মারা গেছে। আমি বললাম আমি ঠান্ডায় মারা গেছি। মেছোকে জিজ্ঞেস করলাম, তুই অবাক হয়ে কিভাবে মারা গেলি? মেছো বলল, আমি আমার স্বামীকে অনেক সন্দেহ করতাম। একদিন বাড়ির বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম এক সুন্দরী মেয়ে বাড়ির ভেতর ঢুকলো। আমি সাথে সাথে জানলা দরজা সব বন্ধ করে দিলাম। মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজলাম। এমন জলজান্ত একটা মানুষ কোথায় হাওয়ায় মিশে গেল, এই ভেবে আমি অবাক হয়ে মারা গেলাম। আমি বললাম, আরে মেছো, সেদিন যদি ডিপ ফ্রিজটা খুলে দেখতি তাহলে আজ তুইও মরতি না, আমিও মরতাম না। ভূত হলেও আমার রুচি অনেক ভালো। আমার অনেক দিনের স্বপ্ন ছিল ড্যাশিং হিরো আমিন খানের ওপর ভর করব, কিন্তু সাহসে কুলোলো না, কারণ আমরা ভূতরা তো আগুন ভয় পাই। আর ড্যাশিং হিরো আমিন খান তো পোলাতো না এসে যে আগুনেরই গোলা রে, পোলাতো না এসে যে আগুনেরই গোলা। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি অনেক মানব শরীর দেখেছি যাদের আত্মা নেই, আবার এমন অনেক আত্মা দেখেছি যাদের শরীর নেই। তাই মেরুদণ্ডহীন মানুষের মতো, লাশের মতো বেঁচে না থেকে সত্যিকারের মানুষ হয়ে বাঁচতে শিখুন, না হলে অন্যরা আপনাকে দেখিয়ে বলবে অদ্ভুত। অদ্ভুত। ওকে, কেমন লাগলো আপনার, একটু যদি বলে। আমার স্টার্টিংটা ভালো লেগেছে, যেভাবে সে এন্ট্রি নিল, এটা ইন্টারেস্টিং অ্যান্ড ক্যারেক্টার ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, এটা ক্যারেক্টারই লাগছে। সো এটাই শুভকামনা। আপনি কখনো এরকম ক্যারেক্টার করেছেন, ভূতের কোনো ভূত পেট বা এরকম? হ্যাঁ, আমি ভূতের ক্যারেক্টার করিনি, বাট এরকম একটা হ্যাঁ হরর ফিল্ম করেছিলাম রিসেন্টলি। ওকে, সো এটাই। আচ্ছা, সেটা এসছে না? এসছে। ওকে, নাম বলে? বিভা বড়ি নাম। বিভা বড়ি, ওকে। থ্যাংক ইউ। এবার আমিন খান। রাইসার এন্ট্রিটা দুর্দান্ত ছিল। রাইসা মানে আমি সামনের দিকে তাকিয়েছিলাম, এদিকে নিজেই ভয় পেয়ে গেছিলাম। দ্যাট ওয়াজ ভেরি নাইস অ্যান্ড নিউ। বাট একটা জিনিস আমি বুঝতে পারছি না, এটা স্ট্যান্ড আপ কমেডি শো, এটা একক অভিনয়ের শো না। তোমাদের এই জিনিসটা সবারই মাথায় রাখতে হবে, এটা কিন্তু একক কোনো অভিনয়ের শো না। এখানে অভিনয় দক্ষতা দেখানোর জন্য এই শো অ্যাজ না, এখানে তোমাকে স্ট্যান্ড আপ কমেডি করতে হবে। মানুষ যেন হাসে, ছোট ছোট পাঞ্চ থাকে, সেটা তুমি যে ক্যারেক্টারের মাধ্যমেই নিয়ে আসো না কেন। এইটার থিমটা কে চুজ করেছে আই ডোন্ট নো, তবে এই ব্যাপারে স্টেজে আমি এর আগেও বলেছি, একই জিনিস বলি, 5th রাউন্ডে এসে এভাবে রিস্ক নেওয়াটা ঠিক না, অবশ্যই ঠিক না 5th রাউন্ডে এসে। কারণ এই রাউন্ড পর্যন্ত আসতে কিন্তু অনেকের প্রচণ্ড পরিশ্রম, দীর্ঘ 30-35 দিন অমানবিক পরিশ্রম গিয়েছে কিন্তু প্রত্যেকটা পারফর্মারের, গ্রুমারদের সবাইকে। এভাবে রিস্ক নেওয়াটা ঠিক না। এর চেয়ে আমি আর বেশি কিছু বলতে পারছি না। ওকে, শবনম ফারিয়া। রাইসা, তুমি অনেক ভালো পারফর্মার। তোমাকে নিয়ে মানে তুমি যখন প্রথম এসছো তখন আমার মনে হতো যে আমি টপ 6-এ হয়তো তোমাকে দেখতে পারবো, আমার এরকম তোমার প্রতি এক্সপেকটেশন ছিল। কিন্তু এটা রাইসা সুলভ পারফরমেন্স ছিল না,
তোমাকে দেখতে ভীষণ ভালো লাগছে, এন্ট্রি ওয়াজ ওয়ান্ডারফুল। তুমি যখন এখানে এসে দাঁড়িয়েছো আমি আরও খুশি হয়ে গেছি। শো শুরুর আগে আমি সাদিয়া যখন এসছে গেস্ট, আমি ওকে বলছিলাম যে সাদিয়া হেসে কুল পাবা না, আমাদের পারফর্মাররা এরকম এই সেই, আমি অনেক ওকে হাই হোপ দিয়েছি। এখন ওর কথা আমি কি বলবো, আমি নিজেই ডিসঅ্যাপয়েন্টেড। আর এই এত দূর এসছো মানে কি, তুমি হাজার হাজার মানুষের থেকে তুমি ভালো পারফর্মার দেখে এখন তুমি টপ 16-এ, এটা টপ 16 সুলভ ইয়ে ছিল না, পারফরমেন্স ছিল না। যদি নেক্সট আসো বি ভেরি কেয়ারফুল, একটা ফোঁটা কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। কারণ এখানে যদি কোনো কারণে কাউকে ছাড় দেওয়া হয় অ্যান্ড পরে যদি দেখি এরকম পারফরমেন্স, তাহলে তো যারা বাদ পড়ছে তাদের সাথে ইনজাস্টিস হচ্ছে। অনেক ভালো ভালো পারফর্মার আমাদের বাদ পড়েছে, তাদেরকে বাদ দিয়ে তো তুমি এখানে এসছো, তাই না? সো এরকম বি ভেরি কেয়ারফুল। বেস্ট অফ লাক। হ্যাঁ রাইসা, তোমার এন্ট্রি ভালো ছিল, তোমার শুরুটা অনেক ভালো ছিল, 2-3টা জোক প্রথম যেরকম ডাইনোকোলজিস্ট অমুক তমুক ভালো ছিল, কিন্তু পরের দিকটা কীরকম যেন পড়ে যেতে যেতে কোথায় সব কিছু হারিয়ে গেছে। হ্যাঁ, তো তুমি সেই রাইসা ছিলে না তোমার মধ্যে। আমাদের এতদিনের তো খালি আমরা কেন, দর্শকদেরও তো একটা এক্সপেকটেশন থাকে যে ও এই পারফর্মার, তাহলে তো আজকে ভালো কিছু হবে। হ্যাঁ, তো ওগুলো যখন কমতি হয় তখন কিন্তু সবাই আহত হয়। হ্যাঁ, তো যদি নেক্সট রাউন্ডে যাও আরও ভালো চেষ্টা করবে, আরও ভালো করবে, ভালো ছিল। আমিও বলতে চাই যে আমার মনে হয় তুমি একটু ক্যারেক্টার দিকে বেশি ফোকাস করেছো। আমিন ভাই যেটা একবারে নোটিস করেছে যে একক অভিনয়ের মতো এরকম কন্টেন্টগুলো দুর্দান্ত ছিল, সেগুলো তুমি যদি ঠিক ভয় দেখানোর চেয়ে তুমি যদি একটু হাসানোর দিকে বেশি মনোযোগ দিতে, আমার মনে হয় যে সেটা দুর্দান্ত হতো। যখন যা করেছে তারপরেও আমি শুধু বলতে চাই যে তারপরেও আমি তো তাকে নিয়ে অনেক কবিতা বলেছি, আজকে শুধু বলতে চাই অশরীরী আত্মাকে আমি সত্যি সত্যি অনেক ভালোবাসি। কারণ এই যে আমাকে ও খারাপ বলুক যাই বলুক, অন্তত এবার বিশ্বাস করবে যে আমার কাছে অন্তত শরীরটাই সব কিছু না। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। একটা বলুন, দেখছেন মার্শাল প্রেজেন্টস হাসো সিজন 7। সিজনকে বারবার বলছি যে আমরা লাকি 7 কোন দিক থেকে লাকি? যে হবে এই সিজনের চ্যাম্পিয়ন তাকে মার্শাল দেবে 5 লক্ষ টাকা, যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্শাল দিচ্ছে 3 লক্ষ টাকা, যে হবে সেকেন্ড রানার আপ তাকে মার্শাল দিচ্ছে 2 লক্ষ টাকা। আজকের এপিসোড উইনার পাবে আমাদের বিচারকদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার। একটা জোরে হাততালি। আজকে আমাদের প্রিয় 3 জন বিচারক রয়েছেন প্রিয় অভিনেতা আমিন খান, রয়েছেন প্রিয় অভিনেত্রী যিনি সিঙ্গেল এবং অসম্ভব সুন্দরী শবনম ফারিয়া, এবং রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা তুষার খান। আর আজকে যাকে আনার জন্য আমাদের মেন্টররা খুব করে বলেছিল প্লিজ সাদিয়া ইমান আপনাকে আনার জন্য, জানেন না মানে আমাদের ডিরেক্টরের মাথা একেবারে খেয়ে ফেলেছে। একটু তাদের থ্যাঙ্কস দেন। সত্যি দেখেন, যদি সত্যি না হয় তাহলে সত্যি সত্যি বলেন যে না। ইশতিয়াক ভাই মাইক হাতে নেন। আমি একটু বলে রাখি, ইশতিয়াক ভাই সিঙ্গেল, এবং আমি একটু এরকম আজকে পড়েছি, বলেছে রনি তুমি কিন্তু সিরিয়ালে পড়ে। ইশতিয়াক ভাই মনের কথা একটা বলে দেন। না, সাদিয়া তো সবাই খুব পছন্দের, আমরা তো সবাই চাই যে আপনার কতটুকু পছন্দ শুধু এটা বলেন। বলেন। সাদিয়া সেটে ঢোকার পরে একটা গান গেল না ওরা, হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট ওর জন্য ডেডিকেট। এতদিন না আপনি আমাকে ডেডিকেট করতেন সব। ওকে, থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা মনে রাখেন কিন্তু আজকের ঘটনাটা। ওকে, মনে রাখতে হবে আমাদের জাজেস টেবিলে আমাদের প্রিয় 4 জন বিচারক রয়েছে, তাদের জন্য জোরে হাততালি হোক। ওকে, আপনি বারবার বলেছেন যে আইন বা এইসব নিয়ে কোনো কথা বলা যাবে না, তাই তো? আচ্ছা, দেশে না বললে ভালো আর কি। ওকে, তারপরেও আমরা যেহেতু আছি কোর্টে আছি, যে উকিলরা যদি অসুস্থ হয় তাও কার কাছে যায় জানেন? কার কাছে? ডক্টর এ জাজের কাছে। ওখানেও জাজের কাছে, ডক্টর এ জাজের কাছে যায়। ওকে, এই যে যারা ছেলে পেলে আছে ও একটু পরে কাজ করে। ওকে, এইখানে যারা সাথে সাথে কাজ করে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, যেহেতু আইন আদালত নিয়ে কথা বলছি, হ্যাঁ একটু বলতে চাই, ওরে দুষ্টু পোলাপা ও তোরা মারিস না কেউলা, আরে নাচতে নাচতে পাগল হইয়া ভাগিস না কেউ। আরে 1 2 3 4 5 6 7 8 9
এই দুনিয়ায় মন ভাঙিলে হয় না কারো ফাইন 1 2 3 4 5 6 7 8 9 এই দুনিয়ায় মন ভাঙিলে হয় না কেন ফাইন মন ভাঙলে কেন ফাইন হয় না এই নিয়ে আইন কি বলছে না মনে হয় জানা নাই ওকে তাহলে ইচ্ছে মতো তোমরা মন ভেঙে যাও কোনো সমস্যা নেই মন ভাঙতে নয় মন জোড়া দিতে আসছে ইশতিয়াক ভাই আপনার একজন প্রতিদ্বন্দ্বী আছে যেহেতু এখানে দুইজন নারী আছে তাদের মধ্যে যেরকম প্রতিদ্বন্দ্বিতা আছে সো আমরাও একই রকম একই ডিজাইনের দুইজনকে নিয়ে আসছে ময়মনসিংহ গফরগাঁও থেকে হুমায়ুন কবির আসসালামু আলাইকুম এনার্জি ভাই এনার্জি হ্যাঁ বয়স হয় নাই চুল পড়ে গেছে মাথায় আছে অল্প স্বল্প ব্রেন বয়স হয় নাই চুল পড়ে গেছে মাথায় আছে অল্প স্বল্প ব্রেন আমিন ভাই তুষার ভাই টিকিট কাটছেন আজকে টপিক ট্রেন কোন ট্রেন যদি প্রতি স্টেশনে থেমে থেমে যায় তাহলে যাত্রীদের মনে কি তৈরি হবে ফার্স্ট স্টেশন তো প্রত্যেকটা স্টেশনে ভিক্ষুক থাকে তো আমি ঢাকায় আসতেছি এক ভিক্ষুক এসে আমার পিছনে অনেকক্ষণ যাবত ঘোরাফেরা করতেছে আমার দেখে খুব মায়া লাগলো আমি 5 টাকা দিলাম যে আমি হাসুতে যাচ্ছি আমার জন্য দোয়া করেন কয় হাসো যেটা ডিরেক্টর জাহাঙ্গীর আমি বললাম যে কইলাম 10 টাকা ওই পিপটা জাহাঙ্গীরে দিয়েন আমাদের আমিন ভাই ট্রেনে করে ময়মনসিংহ থেকে ঢাকা আসতেছে আচ্ছা টিটি বললো আমার এয়ারপোর্ট নামাই দিয়েন তো টিটি ভুল করে বাইরে কমলাপুর নিয়ে গেছে আমিন ভাই নায়ক মানুষ মেজাজ গরম হয়ে গেছে হত ছাড়া হারামজাদা হালারপুত ইতর বদমাইশ ফাজিল এমসি বিসি ক্যাসি এরকম 20-25 টাকা দিচ্ছে তো আমি গিয়ে বললাম যে ভাই আপনি বাইরে তো এয়ারপোর্ট নামাই দিলেই পারতেন কমলাপুর নামাইলেন কেন ভাই এ আর এমন কি যে লোকটারে এই লোক মনে করে গার্ড দইরা এয়ারপোর্ট নামাইছিলাম হ্যাঁ গালিগালাজ যদি আপনি শুনতেন আমাদের ইশতিয়াক ভাই গেছে রেলওয়েতে ইন্টারভিউ দিতে তো নির্বাচিত হওয়ার পর বললো আপনার বেতন 30,000 টাকা তো ভাই বললো তা ঠিক আছে আমার কাজটা কি কর্মকর্তা বলতেছে আমাদের ট্রেনের হেডলাইট নষ্ট আপনার কাজ হলো ট্রেনের সামনে টর্চ লাইট নিয়ে দৌড়ানো দারুণ চাকরি আমি করবো ছোটোবেলায় ট্রেনে করে ঢাকা আসতাম তো আমাদের ঢাকা আসতে কিন্তু বাউল গাজীপুর জঙ্গল পড়ে তো আমি জানলায় তাকায় দেখতাম যে গাছের ঝুপঝাগুলো নড়াচড়া করে দাদা যেতাম দাদা এই ঝুপঝাগুলো নড়াচড়া করে কেন কই গাছেরা বংশ বিস্তার করতেছে তা আমিন ভাই এখন বড় হয়েছে এখন বুঝি এটা গাছের বংশ বিস্তার ছিল না একবার রাতে ট্রেনে ঢাকা আসতেছি তো লোকজন খুব কম একটা বগিতে শুধু আমি একটা সুন্দরী মেয়ে তো মেয়েটা আমার কাছে যা বলতেছে আপনার কাছে টাকা পয়সা মোবাইল মানিব্যাগ যা আছে সব আমাকে দেন নাহলে আমি চিল্লিয়ে বলবো আপনি আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করতেছেন তো আমি ভাই লয়ার স্টুডেন্ট আমি ব্যাগ থেকে কাগজ আর কলম বের করলাম লিখলাম যে আমি বোবা এবং কানে শুনি না আপনি যা লেখার এখানে লিখে দেন তো আমাকে লিখে দিল এবার বললাম আপনি এখন যত পারেন চিল্লাইয়া বলেন আপনার ইজ্জত নেওয়ার চেষ্টা করতেছি এখন আমার কাছে লিখিত বয়ান আছে তো কিছুদিন আগে ফারিয়াপুর মতো সুন্দর মহিলা জগজগে শোনার ট্রেন পয়রা ট্রেনে জানলা পাশে বসছে ট্রেন আস্তে আস্তে চলা শুরু করলো এক ছিনতাইকারী আসা চেন টান দিয়ে দৌড় দিল তো আমি ট্রেনের চেন টান দিলাম ট্রেন হঠাৎ করে ঝাঁকি খেলো ওই সময় ট্রেনের সিকিউরিটি গার্ড ছিল বাথরুমে তো ওর নিজের চেন আটকাতে যা জায়গা মতো আটকে গেছে ও দিল জোরে চিল্লানি ওই সময় আবার বাইরে ছিল চেন স্মোকার ও একটা সিগারেট খাইতেছিল আর খাইতেছিল ও সিগারেটে আগুন পড়া ও ট্রেনে গেছে বগিতে গেছে আগুন ধরে তো ওই বগিতে পুরো আগুন ধরে বগি ছাড়গার হয়ে গেছে এই ঘটনাকে আমরা এক কথায় কি বলবো চেন রিঅ্যাকশন তো আমি ট্রেন জার্নি অনেক পছন্দ করি আমার একটা কুত্তা আছে ওর নাম রাখছি ট্রেন বলেন তো কেন কারণ ও প্রতিদিন বাইরে যায় একটা করে বগিলে হয় প্রতিদিন বাইরে যায় একটা করে বগিলে তো কিছুদিন আগে মহিলা আপনার 9টা to 5টা ডিউটি করে ট্রেনে উঠছে আচ্ছা তো খুব মানে টায়ার্ড তো চিন্তা করছে রেস্ট নিতে নিতে বাসায় যাবে তো আমাদের মোস্তফা ভাই ওই ট্রেনে উঠছে উঠাই শুরু করছে ভাবির সাথে ঝগড়া জান বিশ্বাস করো আমাদের ওই যে আমার সেক্রেটারি শিলা ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই যে মুন্নি ও তো আমার পিয়ন জান বিশ্বাস করো আমি শুধু তোমার তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই তুমি আমার সব এই মোস্তফা শুধু তোমার পাশ থেকে মহিলা তো খুব বিরক্ত হইতেছে তো মোস্তফা ফোনের কাছে সামনে এসে বলতেছে শোনো মোস্তফা তুমি শুধু আমার তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই তুমি আমার জীবনে সব চলো দুজনে মিলে দূরে কোথাও পালিয়ে যাই তো ঘটনা এখানে শেষ সবাই মোস্তফার জন্য দোয়া করবেন বাই 3 যাবত আইসিইউতে ভর্তি আছে
ওকে, ভাইয়ের বাড়ি ট্রেনেই তো যাতায়াত করতে হয় নাকি, এই জন্য একটু ট্রেন্ডি টপিক বেছে নিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের বিচারকদের কেমন লাগলো, আমরা এদিক থেকে আসি এবার। শুরুতেই তুষার খান। ট্রেন তো অনেক স্পিডে চলে, তুমি আজকে অনেক স্পিডে ছিলা, কিন্তু এত তাড়াহুড়ার কি কিছু ছিল? অনেকগুলো পাঞ্চ লাইন বুঝতেও পারিনি, বুঝে নিতে হয়েছে যে কি। আচ্ছা হ্যাঁ, এখন কোন রাউন্ড চিন্তা করো তো, কোন জায়গাগুলো পার করে তোমরা এখানে এসছো, সে যে কঠিন জায়গা। আজকেটা ভালো ছিল, কিন্তু এত তাড়াহুড়ার দরকার ছিল না। ওকে, এই ট্রেন জার্নি কেমন লেগেছে শবনম ফারিয়ার? হুমায়ুন কবিরের রেগুলার যে ধরনের পারফরমেন্স, সেই জায়গার পারফরমেন্স এটা হয়নি, আরও ভালো করতে হবে। ওকে, প্রত্যেকটা পারফর্মার আসলে এক্সপেকটেশন ক্রিয়েট করে ফেলেছে, সো আমরা সেই জায়গা থেকে নামতে চাই না, তাই তো শোটা আরও উপরে উঠবে, আমাদের এক্সপেকটেশন আমাদের জায়গাতেই থাকবে। আমিন খান। হুমায়ুন কবির ভালো ছিল, আরও ভালো কিছু আশা করি তোমাদের কাছ থেকে। বেস্ট অফ লাক। ওকে, সাদিয়া এমান, আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে, কিন্তু ভাইয়া একটু স্পিডটা বেশি কথা বলে, মানে স্পিডের একটু বেশি আর কি। যেটা হয় কি, এই জন্যই মনে হয় বারবার একটু আটকে যাচ্ছিলেন, কারণ আমি এটা বেশি রিয়েলাইজ করতে পারি বিকজ আমি প্রচণ্ড স্পিডে কথা বলতাম যখন আমি অভিনয় প্রথম শুরু করতাম। প্রচুর পরিমাণে আমি আটকাতাম, আমি একটা ডায়লগ পুরোপুরি ক্লিয়ারলি মানে দিতে পারতাম না, প্লাস একটা ডায়লগের মাঝখানে 3-4 বার ফাম্বল হতো, যার কারণে আমাকে তারিক আনাম খান আমাকে ফাম্বল আর্টিস্ট বলেছিল আমার ফার্স্ট একটা কাজে। সো সেখান থেকে আসলে অনেক ইমপ্রুভ করে কিন্তু আস্তে আস্তে কথা বলার প্র্যাকটিস করলে খুব বেটার হয়, তাহলে জোকগুলো আরও বুঝতে সুবিধা হবে। কারণ কিছু খুব ভালো ছিল জোকসগুলো, কিন্তু বুঝতে একটু কষ্ট হয়েছে বিকজ স্পিডের কারণে, এটাই আর কি। সাদিয়া এমান কিন্তু আগে ফাম্বল আর্টিস্ট ছিলেন, এখন খুবই হাম্বল আর্টিস্ট, আমরা জানি। একটা জোরে হাততালি তার জন্য। কিন্তু আপনার কি এই টপিকের বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়নি, কারণ আপনি তো ট্রেন জার্নি কখনো করেননি, আপনি লঞ্চ জার্নি। আমি ট্রেন জার্নি করেছি শুটে, লঞ্চ জার্নি করেছি বেশি আর কি। আচ্ছা, কারণ বরিশাল তো ওই জন্য। হ্যাঁ, টপিক সব ঠিকঠাক ছিল, ভালো লেগেছে আপনার? হ্যাঁ, ভালো লেগেছে। ওকে, তাহলে ইশতিয়াক ভাই আর এই দুইজন সেম মডেলের সেম ডিজাইন, এবার একটু চুজ করে না, আমরা একটু ভাগাভাগি করে নিতে চাই, কে কোন দিকে ইমপ্রেস করার চেষ্টা করবেন। এরকম সুন্দরী গেস্ট বলে কি একটু হড়বড় বেশি হয়েছে স্পিড? হ্যাঁ, একটু মন থেকে যদি এক লাইন কিছু বলতে চান বলেন, আজকে এরপর আর সুযোগ পাবেন না, বলেন কি বলেন। যে শহরে তুমি নেই সে শহরে সে থাকবে না, সেও চলে যাবে নেটওয়ার্কের বাইরে। ওকে, একটা জোরে হাততালি। থ্যাংক ইউ, শুভকামনা প্লিজ। ওকে, এখন পর্যন্ত যেটুকু চেষ্টা ছিল প্রত্যেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। এবার আমি একটু আশা নিয়ে বলতে চাই যে এবার সত্যিকারের একটা অদ্ভুত, একটা অন্যরকম পারফরমেন্স হতে চলেছে। এবার আশা করি আপনাদের একটু নড়ে চড়ে বসতে হবে। অদ্ভুত এক পারফরমেন্স, আমি জানি না এই দুইজনকে যা লাগছে। আমি ব্যাকস্টেজে একবার গিয়েছি এবং আমার মন ভরে গেছে, আশা করি দর্শকদের মন ভরে যাবে। আমরা অনেক আগে ফিরে যেতে চাই, আজকেও এই শো হাউসফুল হবে এবং অনেকবার দেখতে হবে এই সিনেমা, এই শো, এই পারফরমেন্স। কথা দিলাম আসছে দুইজন একসাথে। আমিন ভাইয়ের এলাকা পাবনা আমিনপুর থেকে আরিফ আহমেদ এবং সেই সাথে জুটি বেঁধেছে মিরপুর ঢাকার মেয়ে ফাইজা হাসিন শৈলী। কথা দিয়েছে আসি আসি মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। আগে লুক। আজকে আপনাদেরকে একটা কথা জানাই রাখি, সাদিয়া আর ফারিয়া সহ পৃথিবীর সকল মেয়েই আমার কাছে জোস। ও, খালি বেদের মেয়ে জোস না। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন আমি একজন রাজকুমার হয়েও কেন সামান্য বেদের মেয়ে জ্যোৎস্নাকে বেছে নিলাম। একবার ভাবেন তো, জ্যোৎস্না রাতে জ্যোৎস্নার সাথে আমি চাকুম চুকুম করতেছি, বিষয়টা ভাবতেই কেমন জ্যোৎস্না। কি ব্যাপার, আমার জ্যোৎস্না এখন আসতেছে না? আর একবার একটু বাঁশি বাজে। কি হইলো এটা? দূর, এর লেগে জ্যোৎস্না আমারে কয় তোমার কোনো বাঁশি ঠিক মতো বাজে না। আমি
যখন রান্তে বসি বন্ধু বাজায় বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদা রে দাদি রে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্ক্ষে কষি নিয়ে আমি প্রেম যমুনায় যাই, হায় রে প্রেম যমুনায় যাই। কি ব্যাপার, 4 মিনিটের স্ক্রিপ্টে কি খালি নিঃশ্বাসই নিবা? রাজকুমার, জোসনা, রাজকুমার, জোসনা, তোমার বাঁশির সুর শুনলে আমি রান্নায় মনে দিতে পারি না। ওইসব আজাইরা কথা বাদ দাও, আসল কথা তুমি রানতেই পারো না। আচ্ছা রাজকুমার, বলো জোসনা। তোমার মনে আছে আমাদের প্রথম কিভাবে দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে। আমি ঘোরাই করে আসতেছি আসতেছি আসতেছি, হঠাৎ জঙ্গল থেকে শব্দ শুনতে পেলাম, বাঁচাও বাঁচাও। তারপর তারপর আমি যায়া দেখি ওজিরের ছেলে মুবারক তোমার সঙ্গে তোমার ইচ্ছার বিরুদ্ধে ঈদ মুবারক করতেছে। তারপর আমি তো তোমার ওর হাত থেকে বাঁচাইলাম, আর এইটা দেখেই তো তুমি আমারে ভালোবাসা ফালাইলা। তারপর এখন আমরা প্রেম করতেছি, তারপর আমরা বিয়ে করব, তারপর আমরা বাসর করব। বাসর? হ্যাঁ। তাহলে মোবারকের হাত থেকে বাঁচায় কি লাভ হইলো? তুমিও তো তাই করবা। এইসব কি বলতেছো? এই মোবারকের কথা বাদ দাও। আচ্ছা এই আমার বাবারে তোমার কেমন লাগে? 1 নম্বরের গাধার বাচ্চা। কি গাধার বাচ্চা? কেন? ওই দিন যখন আমি মরণবিন তোমার পায়ের কাছে বাজাইয়া সাপের বিষ তুলতেছিলাম, তোমার বাপে ভাবছে আমি গান বাজনা করতেছি। আরে রাখো সব কথা। এই জোসনা, তোমার কাছে একটা কাজের লোক হবে? কাজের লোক দিয়ে কি করবা? না, আমার বাবা রাজা তো, তাই পিছনে বাতাস করার জন্য একজন কাজের লোক দরকার। কাজের লোক নাকি বাতাস করার জন্য দরকার? মার্সেলের একটা এসি কিনে নাও। আরে না, অত বাজেট নাই। ও বাজেটের কথা শুনে মনে পড়লো। এই জোসনা, তোমরা তো বেদের মেয়ে, এই তোমাদের ইনকাম সোর্সটা কি? আমরা পথে ঘাটে লোক জমাইয়া সাপের খেলা দেখাই। ও সাপ নিয়ে খেলো না? হ্যাঁ খেলি তো। এই কি কি সাপ নিয়ে খেলো? ধরা সাপ, মাইটা সাপ, গোকরা সাপ, রাসেলস ভাইপার সাপ। কষ্ট পাইলাম জোসনা, কষ্ট পাইলাম। কেন কষ্ট কেন পাইলা? না, আমি তোমার যে সাপের কথা বুঝাইছি, তোমার দিকে ওই সাপ নিয়ে খেলার কোনো আগ্রহই নাই। আচ্ছা তোমার নামটা যেন কি? কেন? আনোয়ার। তাহলে আমার কাছে আসলে তুমি জানোয়ার হয়ে যাও কেন? কি বললা জোসনা? তুমি আমারে জানোয়ার বললা? আমারে কি তোমার তাই মনে হয়? আরে না না, তোমাকে আমার নায়ক মনে হয়। এই রাজকুমারও আমার, এই রাজ্যও আমার। কি বলতাছো? তুমি কি আমাদের প্রথম সন্তানের নাম রাজ্য রাখতে চাইতেছো নাকি? হ্যাঁ রাখতেই পারি। দেখো, আমি আনোয়ার, রাজ না, আর তুমি জোসনা, পড়ি না। এই ওসব বাচ্চা কাচ্চা হিসাব পরে হবে, আগে বলো আমরা বিয়ে কবে করব? হো তাই তো, চলো 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 আমরা ঘরে ফিরে যাই, দাদা আর দাদিরে আমরা নিরালায় বুঝাই। আরে ও দাদা দাদির কথা রাখো, ওনারা বুড়া মানুষ, তার থেকে বরং চলো আমরা দুজন একটু নিরালায় যাই। তোমার মতলব আমি বুঝি, আমি বেদের মেয়ে, বেডের মেয়ে না। এইসব কি বলতেছো? জোসনা চলো না আমরা একটু রোমান্স করি। আচ্ছা চলো। বরিশালে লঞ্চে উঠা লই মুখে বিনরু, বন্ধুরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম, হাইসা দিমু একটা। এইসব কি করতেছো? আরে আমরা বাংলা সিনেমার নায়ক নায়িকা না? হ্যাঁ। আমরা তো এমনি নাইচা গায়ে রোমান্স করি। তুমি কোনো ফিলিংসই বোঝো না। তুমি আমার হঠাৎ হঠাৎ সিরিয়াস হয়ে যাও কেন? দেখো জোসনা, আমি সিরিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন না। আচ্ছা তোর ঘোড়াটা কই? ও ঘোড়া আমি আনি নাই। কেন? এখন আর আমার ঘোড়ায় চড়তে ভালো লাগে না, এখন তো তুমিই আছো। হ্যাঁ তোমার ঘোড়ায় নাই চড়া উচিত, কারণ ঘোড়ায় চড়তে চড়তে তুমিও ঘোড়ার মতোই হয়ে গেছো। আমিন ভাই, আপনারা যখন কারোর সাথে রোমান্টিক কথা বলেন তখন আপনারা কি সুন্দর সুন্দর আবেগী বাক্য বলেন। আমার ময়না পাখি, আমার টিয়া পাখি, আমার কলিজা।
আর এই লোকটার মুখ দিয়া খালি একটা বাক্যই বাইর হয়, দিক 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 দিক। তুমি সবার সামনে যাতা বলতেছো। আচ্ছা জোসনা, এই পৃথিবীতে এত মানুষ বাঁশি বাজায়, তারপরে তুমি শুধু আমার বাঁশির সুর শুনে ছুটে আসো কেন? কারণ তোমার বাঁশিটা অনেক বড়। কাশাকাশির কিছু নাই, তোমার বাঁশিটা অনেক বড়, অনেক দূর পর্যন্ত সুর যায়, ওই সুর শুই না আমি চলে আসি। ও, আর এই যে তুমি খালি কলসি ভরার অজুহাত দিয়ে আমার সাথে দেখা করতে আসো কেন? কারণ আমি তো আর বাসায় বলতে পারি না যে কালকে আমার এক্সট্রা ক্লাস আছে। আচ্ছা, তোমার এখানে কেন পাঠাইছে? কেন পাঠাইছে আবার? আমার প্রজাদের সুখ দুঃখ দেখার জন্য। হ্যাঁ, আর এখানে আইসা শুধু নিজের সুখটাই দেখতাছে। কি বলো? আচ্ছা, আমি প্রজাদের দুঃখও দেখতাছি। এই জোসনা, এই তোমরা যে নৌকায় থাকো, তোমাদের কষ্ট হয় না? না, অভ্যাস হয়ে গেছে। কেন? গত 30 বছর ধরে তো আমরা নৌকায় থাকি। কি বলো? 30 বছর ধরে নৌকায় থাকো? কই, আমি তো জানি 15.5 বছরের বেশি কেউ থাকতেই পারে না। আচ্ছা রাজকুমার, বলো জোসনা, তুমিও কি বিয়ের পরও আমারে এইভাবেই ভালোবাসবা? না জোসনা, বিয়ের পর আমি তোমার এইভাবে ভালোবাসতে পারবো না। কেন? কারণ বিবাহিত নারীদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। যাও রাজকুমার, তোমার খালি দুষ্ট দুষ্ট কথাবার্তা। আচ্ছা, আজকে অনেক বেলা হয়েছে, এখন আমাদের বাসায় যাইতে হইব, নাহলে দাদি চিল্লাইব। চল আমরা চলে যাই। চলো। ও, যাওয়ার আগে একটা কথা বলে যাই। এভাবে বারে বারে উঠে আসে কালজয়ী সিনেমার কথা। আর তাই তো, যখনই বাংলা সিনেমা নিয়ে কথা ওঠে, সিনেমা প্রেমীরা আজও একে অপরকে বলে ওঠে, বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটা দেখেছিস? সিনেমাটা জ্যোৎস্না। ওকে, অসাধারণ, একবারে বেদের মেয়ে জ্যোৎস্না। সবাই দেখেছি তো নাকি? দেখেছি না? জোস জোস জোস, অসাধারণ। আমার মনে হয় যে এই দুইজন জোস। শুরুতে কে বলবে? আচ্ছা, শুরুতে আমিন খান বলবে। তোমাদের পারফরমেন্সটা জ্যোৎস্না, জোস, অসম্ভব সুন্দর ছিল, খুব মজা পেয়েছি। এবং শৈলী, তোমার অ্যাক্টিং স্কিল অসাধারণ, অসাধারণ। এত সুন্দর টাইমিং, সংলাপ এবং অভিনয় মনে হচ্ছিল না, মনে হচ্ছিল আসলেই কমেডি করছে দুজনে, এবং আবার অভিনয়ও ছিল। দুজনই খুব সুন্দর ছিল। বেস্ট অফ লাক ভাই। লুক, ইলিয়াস কাঞ্চন লুক ঠিক আছে? আমিন ভাই, ইলিয়াস কাঞ্চন অসম্ভব সুন্দর ছিল। আমি তো প্রথমে হ্যাঁ, এবার চিনতে একটু কষ্ট হচ্ছিল যে সেই আরিফ আহমেদ, শবনম ফারিয়া। দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে। তুষার খান। দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, পারফরমেন্স ভালো ছিল, কিন্তু কি যেন একটা মিসিং ছিল, ওটা আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম। আমার ঘোড়া মনে হয়। হ্যাঁ, ওভারঅল ভালো ছিল, ভালো ছিল। ওকে, এবার আমাদের যিনি গেস্ট, সাদিয়া আয়মান। দুজনের এনার্জি খুব খুব এনার্জি ছিল, এনার্জেটিক পারফরমেন্স ছিল, লুকটা ভালো লেগেছে। আর স্টার্টিং দেন আপনার ঢোকা, মানে দুজনেরই এন্ট্রি ভালো, এন্ডিংটা খুব ভালো ছিল, ভালো লেগেছে আমার কাছে পারফরমেন্স। আপনারা তো ওই যে বললেন যে নৌকায় 15.5 বছর আর কত নাকি এরকম বললেন না? উনার একটা ভিডিও আপনারা যদি দেখতেন, যে উনি যে নৌকা কি অপছন্দ করেন। এই তুমি না, এই শ্রাবণের বাচ্চা, শ্রাবণের বাচ্চা দেখে নেবেন, মানে সে নৌকায় জানে না সাঁতার, সে নৌকা যে কি অপছন্দ করে। ভয় পাচ্ছিলাম, মানে মনে হচ্ছে যে এই ডুবে যাবে, মনে হয় যে এই ডুবে যাবে এরকম। সাহসী অভিনেত্রী সাদিয়া আয়মানের জন্য জোরে হাততালি হোক। ওকে, এই সিনেমাটা এত জনপ্রিয় ছিল, এত জনপ্রিয় ছিল, শুধুমাত্র যে গ্রামের মানুষ তা না, এটা সারা বাংলাদেশের মানুষের। এই এই ছবিটা যখন চট্টগ্রামের লোকজন দেখলো, পাহাড়ি লোকজন এসে, তারপরে পাহাড়ের লোকজন ঘুরতে গেছে, দেখে ওখানেও এর প্রভাব পড়েছে, এবং পাহাড়ে এই গান হচ্ছে। সেটা আবার কিভাবে? বেদের মাইয়ে দোস্তায় আমায় কথা দিয়েছে রে, আসি আসি বলে দিয়েছে রে। বেদের মেয়ে দোস্তায় আমায় কথা দিয়েছে রে, আসি আসি বলে জোতা ফাঁকি দিয়েছে রে। ও জোতা রে, জোতা রে,
ও জোস্না রে জোস্না রে। এই গানটা আবার ভাবছে ঢাকার স্মার্ট লোকরা দেখেছে কিনা। পুরান ঢাকায় যখন অভিশাপ সিনেমা হলে চললো তখন এই পুরান ঢাকার ও বেদের মেয়ে জোস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোস্না ফাঁকি দিয়েছে, ও বেদের মেয়ে জোস্না আমায় কথা দিয়েছে, এই আসি আসি বলে জোস্না ফাঁকি দিয়েছে, ও জোস্না ও জোস্না ও ও জোস্না ইয়া ও জোস্না ওকে जब प्यार किया तो डर न किया। একটা জোরে হাততালি হোক। ওকে দুইজনের জন্য হাততালি প্লিজ। ওকে প্রিয় দর্শক, এই যে এক্সট্রা ক্লাসের নাম করে যারা যায়, তো আসলে জোস্তার তো সেই সুযোগ ছিল না, কিন্তু আজকে সুযোগ পেয়েছি। পানি আনতে যাব। দেখেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। হাসো সিজন 7-এ চলছে পঞ্চম রাউন্ড। 5th লেভেলে আমাদের পারফর্মাররা পৌঁছে গেছে এবং 5 জন অলরেডি পারফরমেন্স দিয়েছে। একটা জোরে হাততালি। আসলে এই রাউন্ডে আমরা একটু এক্সপেরিমেন্ট করবার চেষ্টা করেছি। প্রত্যেকে কেউ সিঙ্গেল, কেউ ডুয়েট করছে, কেউ ক্যারেক্টার করছে। সো একটু হয়তো এলোমেলো হচ্ছে, কিন্তু আশা করি আমাদের এই চেষ্টা আপনাদেরকে ভালো রেখেছে। একটা জোরে হাততালি হোক। আমাদের মেন্টরদের জন্য হাততালি, যারা চেষ্টা করে চলেছে এই পারফর্মারদের আরও তৈরি করবার জন্য, তাদের জন্য জোরে হাততালি। আমাদের কস্টিউম স্পন্সর টাসেলো এবং 12 ক্লদিংয়ের জন্য জোরে হাততালি হোক। এই পাশে আমাদের 4 জন বিচারক রয়েছেন, তাদের জন্য বুক ভরা ভালোবাসা। একটা জোরে হাততালি। তুষার ভাই, আপনারা প্রত্যেকেই ক্যারিয়ারের একটা দীর্ঘ সময় পার করেছেন, কিন্তু মনে করতে পারেন কি ঠিক যেই মুহূর্তে প্রথম লাইট ক্যামেরা অ্যাকশন এই শব্দটা আসলো, কতটা নার্ভাস ছিলেন? না, আমার প্রথম লাইট নিয়ে অভ্যাস মঞ্চে তো। সো যখন ক্যামেরার সামনে গেছি ওগুলো কোনো কিছু কাজ হয়নি, কারণ আমি তো লাইভ দর্শকের সামনে কাজ করছি। সো ক্যামেরা তো মেশিন, সো লাইট ক্যামেরা অ্যাকশন ট্যাকশন ওগুলো আমার কোনো, আমরা মঞ্চের থেকে যারা আসি অন্তত এইগুলো হয় আর কি। আচ্ছা, মঞ্চে প্রথম কেমন নার্ভাস ছিলেন? মঞ্চে ইনফ্যাক্ট নার্ভাস বলবো না, কারণ এক একটা নাটক আমাদের তখন হতো 6 মাস 5 মাস রিহার্সেল হতো। ওকে। সো এমনভাবে প্রিপেয়ার্ড হয়ে আমরা মঞ্চে উঠতাম যে ওই জিনিসগুলো কাজ করতো না। ওকে, এটা ছিল আর কি আমার, মানে এটা হয় আমাদের সবারই। ওকে, তুষার ভাইয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা, সো তাকে নার্ভাসনেস নেওয়ার কোনো কথা না। শবনম ফারিয়া, আপনি তো মঞ্চে আগে কাজ করেননি, শুরুতেই একবারে লাইট ক্যামেরা অ্যাকশন। না, আমি মঞ্চে কাজ করেছি কিন্তু প্রফেশনাল মঞ্চে কাজ করিনি। আমি ইংরেজি সাহিত্যে পড়েছি, তো সাহিত্য পড়তে গেলে আপনাকে ড্রামা করতে হয়, আমাদের পড়াশোনার একটা পার্ট। তো সেগুলো স্টেজে পারফর্ম করেছি। শুধু পড়তে গেলে না, প্রেমে পড়তে হলেও ওই ড্রামাটা করতে হয়। ওখানেও লাগে, আমার লাগে। সো হ্যাঁ, স্টেজে আমি ওই ফর্মাল থিয়েটার করিনি, কিন্তু আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো হচ্ছে একটা বিজ্ঞাপনের জন্য। একটা চানাচুরের বিজ্ঞাপন ছিল এবং আমার ডিরেক্টর ছিল আদনান রাজীব, যিনি খুবই ভালো ডিরেক্টর। কিন্তু আমার একটাই শট ছিল, সেটা আমি খুব কম করে হলো 50 বার দিয়েছি। আমি এত নার্ভাস ছিলাম। সো একটা পর্যায়ে আমার ডিরেক্টর সবাইকে বের করে দিল, ক্যামেরায় যিনি ডিওপি এবং আদনান ভাই ছাড়া কেউ নেই। তখনই সাথে হয়ে গিয়েছে, কারণ আমি অনেক নার্ভাস ছিলাম অনেক মানুষ দেখে। ওকে, যাক, এইটুকু শোনার পর অন্তত এদের মুখে হাসি ফুটেছে। ও, আমাদের তো এতবার লাগেইনি। যাও, ওদের নার্ভাসনেস কাটবে আশা করি। আমিন ভাই, আপনি তো সেই নতুন মুখের সন্ধানে, সেখান থেকে তারপর ফিল্মে যখন প্রথম সিনেমা। নার্ভাস হওয়াটা কিন্তু খারাপ জিনিস না আমি মনে করি। আমি নিজেও অনেক সময়, এখনও স্টিল নাও ক্যামেরার সামনে গেলে অনেক সময় নিজেই নার্ভাস হয়ে যাই। তো নার্ভাস হওয়াটা ভালো, শেখার আগ্রহটা থাকে। আমি যদি একদম পুরো ফিক্সড হয়ে যাই তাহলে মনে হবে যে আমার শেখার আগ্রহই থাকলো না। প্রায় 200-র মতো সিনেমা করে ফেলেছেন আমিন খান, এখনো যদি বলেন নার্ভাস এখনো হন। রনি ভাই, নার্ভাস হওয়া ভালো, ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। ওকে, এটাই আসলে। সাদিয়া আমিনের তো আমার মনে হয় না যে আপনার নার্ভাসনেস আছে, আপনাকে আমরা যে বোল্ড দেখি। না, আমার শুরুতে যে কাজ দিয়ে কাজ করা শুরু করি, নাটকের যে সিনটা, ওই সিনটাই ছিল নার্ভাসের। মানে আমাকে হচ্ছে আমার যে কোয়ার্টিস্ট অপূর্ব ভাইয়া, তুই আমাকে দেখতে আসে, মানে পাত্রী দেখতে আসে, তো একটু নার্ভাস করে একটু যে করে কথা বলতে হয়। নার্ভাসনেসটা আমার ওইখানে, হ্যাঁ, টু বি ওয়াইফে। সো ওই নার্ভাসনেসটা মানে ক্যামেরার সামনে বসার প্রথম নার্ভাসনেস প্লাস ওই যে স্ক্রিনের যে অ্যাক্টিংয়ের নার্ভাসনেস, দুটো আসলে এক হয়ে গেছে। তো লাকি বলা যায় দিক থেকে। একবারে সত্যিকার জীবনে যখন হঠাৎ মানে কেউ আপনাকে পছন্দ করে প্রথম ফুলটা দিল বা প্রপোজ করলো, ওই দিন নার্ভাস হয়েছিলেন?
না আপনি আগে থেকে জানতেন না যে আসলে আমার জীবন এখন পর্যন্ত কেউ ফুল দিয়ে আমাকে প্রপোজ করে নাই সো ওইটা সাদিয়ার সব বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ডদেরকে বলছি এটা কি হলো এখনো কেউ ফুল দেয়নি কি ডিসগ্রেস বলে কি লাভ এক্স তো এক্স হয়ে গেছে ওকে নতুনদের বলছি আজকে ফুল টুল নেই নাকি ইশতিয়াক ভাই কি প্রিপারেশন নিয়ে রাখবেন না একটা পছন্দ করলেই হলো শুধু ওকে একটা জোরে হাতালে হোক সাদিয়া আয়মানের এই যে নার্ভাসনেস নিয়ে এত কথা বলছি ওই ছেলেটা নাকি খুবই নার্ভাস অথচ তাকে সবাই চেনে তার 14 গোষ্ঠী সব কিছু জানে এই শোয়ের দুইটা ইনফরমেশন তো সবাই জানে এক হচ্ছে শবনম ভারিয়া সিঙ্গেল আর একটা ইনফরমেশন হচ্ছে তার নাম জাহিদুল ইসলাম হৃদয় বাবার নাম শাহাবুদ্দিন আর মায়ের নাম মরিয়ম আসছে শহরাস্তি চাঁদপুর থেকে জাহিদুল ইসলাম হৃদয় আসসালামু আলাইকুম মেন্টর সাবার ব্যান্ড আরে আপু আমি অনেকদিন ধরে এখানে শো করতেছি কিন্তু একটা তথ্য আমার বিষয়ে দেওয়া হয় না আপনাদের সেটা হচ্ছে আমি অনেক নার্ভাস আমি না সাদিয়া আয়মান আর সেই জন্য নার্ভাস না আমি জন্ম থেকে নার্ভাস বাচ্চা হলে মানুষ কি বলে এ তো মায়ের মতো হয়েছে এ তো বাবার মতো হয়েছে আমার দেখে বলছে এ তো নার্ভাস হয়েছে আমার চেহারা দেখে আমার মা বাবা নার্ভাস হয়ে গেছে আমি নর্মাল নার্ভাস না আমি প্রফেশনাল নার্ভাস কেউ যখন কারোর সাথে পরিচিত হয় তখন কি বলে হে আমি জাহাঙ্গীর ব্যবসায়ী হে আমি মোস্তফা সাংবাদিক আমি বলি হে আমি জাহিদ নার্ভাস ডাক্তাররা বলে যে মানুষের আছে নার্ভাস সিস্টেম আমার সিস্টেমটাই নার্ভাস ঢাকা শহরের ভিক্ষুকরা আমার কাছে ভিক্ষা চায় না ওরা আমার দেখলে ওরা নার্ভাস হয়ে যায় যে এই তো ভিক্ষা দিবে না রে আর গুলশানের ভিক্ষুকরা আমার ভিক্ষুকে পাবে আমি রাস্তা দিয়ে পার হচ্ছিলাম কয়েকখান থেকে যাই এটা আমাদের এরিয়া রাস্তায় অচেনা মানুষ আমার সান্ত্বনা দিয়ে যায় চিন্তা করে না বাবা সব ঠিক হয়ে যাবে আর এক তো আমি নার্ভাস আমি লোকাল বাসে উঠতে অনেক ভয় পাই নার্ভাস হওয়ার কারণে আমি লোকাল বাসে উঠলাম দেখি মানুষগুলি অনেক ভালো অনেক আন্তরিক দেখলাম একজন মানুষ নিজের ব্যাগ থেকে মলম বের করে রুমালে লাগিয়ে আরেকজন নাকে লাগাই দিতেছে আমার পাশে বসে একটা লোক একদিন দেখলাম সেম ব্যাগ থেকে মলম বের করে রুমালে লাগিয়ে আমার নাকায় লাগাই দিচ্ছিল আমি বললাম ভাই আপনি ভুল করতেছেন আমার ব্যথা হাঁটুতে আমি অনেক নার্ভাস ভাই আমি ঢাকা থেকে চিটাগাং ট্রেনে গেছিলাম বিএপি বগির টিকিট কেটে আমি দাঁড়ায় গেছি কারণ আমার সিটে একটা লোক বসা ছিল আমি ওনাকে বলতে পারি না ভাই এটা আমার সিট সারা রাস্তা আমি দাঁড়াইছিলাম লোকটা বসে মোবাইলে গেম খেলতেছে আমি ওর দিকে তাকাইলাম উনি আমার দিকে তাকাইলো বললাম ভাই আপনি ভালো খেলতেছেন ব্রাহ্মণবাড়িয়া একটা স্টেশনে লোকটা নেমে গেছে আমি এই সুযোগে বসে গেছি ট্রেনটা ছাড়লো ঠিক এর আগ মুহূর্তে লোকটা আবার চলে আসছে বললাম সরি ভাই বসেন আর মেয়েদের সাথে তো আমি কথাই বলতে পারি না মেয়েদের সাথে কথা বলতে গেলে মনে হয় কেউ আমার গলা চেপে ধরছে আমি চাঁদপুর থেকে ঢাকায় আসছিলাম বাসে করে আমার পাশের সিটে বসা মেয়েটা তার আইফোন রেখে নেমে গেছে আমি ওকে বলতে পারি না যে আপনি আইফোন রেখে গেছেন এখন ওই আইফোনটা আমি ইউজ করতেছি সেলুনে যখন যায় মানুষ সেলুনে গিয়ে মানুষের কি কনফিডেন্ট বলে গিয়ে আমার এই কাট দেন ওই কাট দেন স্পাইক করে দেন কালার করে দেন ওয়াশ করে দেন এদিক দিয়ে কাট মারেন আমার এদিকে আপনি কি করবেন আমি বলি ভাই 2 পাশের ছোট মাঝখানে একটু বড় রাখেন কিন্তু কথা ওইটা না আমার একটা ফ্রেন্ড এত কনফিডেন্ট ও দাঁড়ি গুণে কমাইছে ভাই এই পাশে 26টা এই পাশে 27টা তো নাভিদ কি করছে 27টা থেকে একটা কেটে বলে এখন 2 পাশের সমান সমান আমার নাভিদ একবার কান কেটে দিয়েছিল আমি ভয় বলি না কারণ যদি ও আটটা কেটে এখন সমান সমান আমি কাউকে না বলতে পারি না আমি একবার বাইকে করে যাচ্ছিলাম রাস্তায় পুলিশ ধরছে কয় কাগজপত্র আছে আমি কে হ্যাঁ আছে স্যার আমি বাইকের প্যাসেঞ্জার ছিলাম যার বাইক সে দৌড় দিয়ে চলে গেছে এখন ওই বাইকটা আমি চালাইতেছি এক তো আমি নার্ভাস তারপর আমি খুব ভয় পাই খুবই ভীতু আমি এই যেমন সাদিয়া আয়মান আজকে এখানে আসছে আমি সাদিয়া আয়মানের কাজ ছোট থেকে আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে সাদিয়া আয়মানের কাজ আমার ভালো লাগে আমার মন চাচ্ছে আজকে সবার সামনে সাদিয়া আয়মানকে প্রপোজ করে দিই বলে দিই সাদিয়া আয়মান আই লাভ ইউ কিন্তু আমার খুব ভয় হচ্ছে সাদিয়া আয়মান যদি রাজি হয়ে যায় আমি ভয় দেখছি ভয় মানুষ সেম জিনিস নিয়ে আমি দেখছি ভয় পাইলে একভাবে ট্রিট করে ওইটারে আর ভয় না পেলে আরেকভাবে ট্রিট করে যেমন বিদ্যুতের তার
যখন বিদ্যুতের তারে বিদ্যুৎ থাকে তখন মানুষ এটা ভয়ে টাচ করে না, আর যখন বিদ্যুতের তারে বিদ্যুৎ থাকে না তখন ঠিকই ওটাতে জাঙ্গিয়া শুকায়। আর আরেকটা জিনিস দেখছি, মানুষ যারা ভয় বেশি পায় তারা বেশি কসম কাটে, তারা হাতের কসম, চোখের কসম, মাথার কসম কাটে। আর এটা একটা জিনিস খেয়াল করলাম, একজনে বলছে যে মানুষ যদি মিথ্যা কসম কাটে তাহলে শরীরের যে অংশ ধরে কসম কাটবে সে অংশের ক্ষতি হবে। এই জন্য ছেলেরা বুকে হাত দিয়ে কসম কাটে আর মেয়েরা মাথায় হাত দিয়া। দ্যাটস মাই টাইম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অসাধারণ জাহিদ ভাই, আপনার প্রত্যেকটা পারফরমেন্স দুর্দান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই কন্টিনিউটি আমাদের মুগ্ধ করেছে। অনেক অনেক ধন্যবাদ। ওকে, শুরুতেই সাদিয়া আয়মান, আপনি বলবেন কেমন লেগেছে? আই লাইক ইউর এনার্জি, কনফিডেন্স ভালো ছিল, স্টার্টিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত খুব ভালো ছিল। আমাকে নিয়ে দেওয়া যোগটাও খুব ভালো ছিল, আমি এক্সপেক্ট করি নাই। সো বেস্ট অফ লাক, ভালো লেগেছে আপনার পারফরমেন্স। ওকে, কি এক্সপেক্ট করেছিলেন আমরা পরে শুনবো, তার আগে আমিন খান। হৃদয়কে একটা থ্যাঙ্কস এই জন্য দেই যে অন্তত হৃদয়ের পারফরমেন্সের কারণে ওর হাসিটা দেখতে পেরেছি আমরা। আচ্ছা, শেষ পর্যন্ত মন খুলে হাসছে দেখলাম, এত সুন্দর হাসি এতক্ষণ আমরা মিস করছিলাম। আর হৃদয় ওভারঅল পারফরমেন্স সুন্দর ছিল তোমার। আজকে বুঝলাম না মানে আয়মান আসার কারণে কি সবাই এত নার্ভাস কেন? হ্যাঁ, প্রত্যেকটা পারফর্মার তোমাকে দেখে নার্ভাস হয়ে যাচ্ছে। কি আছে ওনার মধ্যে, কি আছে ওর মুখে? আমরা সেটাই খুঁজবো। তুমি যেই হাইটের পারফর্মার, তোমার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, অনেক বেশি। তুমি নিজেও সেটা ফিল করছো, পারফরমেন্সে ফিল করছো। তো সো নেক্সটে যদি তুমি আসো আরও প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। ওকে, অনেক প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে, অনেক কনফিডেন্ট থাকতে হবে নিজের মধ্যে, নিজে যেটা করছো সেটা আরও বিশ্বাস রাখতে হবে। ওকে, কারণ আমাদের এখন কিন্তু চাওয়া বা স্টেজ যেটা চাচ্ছে আরও বেটার কিছু। বেস্ট অফ লাক। স্বপ্নভারী, প্লিজ সিরিয়াসলি নাও, তুমি অনেক ভালো পারফর্মার, তোমার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি, ওই এক্সপেকটেশন ওয়াইজ তোমাকে পারফর্ম করতে হবে, এটা রিকোয়েস্ট প্লিজ। তুষার খান, তুমি ভালো পারফর্মার, ভালো করেছো, কিন্তু ওই যে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে, তো সেটার জন্য তোমরাই দায়ী, তোমরাই তৈরি করে দিছো। তবে ওভারঅল ভালো ছিল, অনেক ভালো ছিল হৃদয়। এই ছিল আমাদের এই পর্বের পারফরমেন্স, সবগুলো পারফরমেন্স শেষ। এই পর্বে কে হতে চলেছে এপিসোড উইনার সেটা এবার দেখবো। সবাই চলে আসুন প্লিজ। সবার জন্য শুভকামনা, একটা জোরে হাততালি। আজকের এপিসোড উইনার হচ্ছে, আপনি বলবেন? আচ্ছা, আমি বলবো। সাদিয়ার মুখ থেকে শুনতে চাচ্ছ? হ্যাঁ, সবাই তাই তো আমরা চাই। আচ্ছা, ঠিক আছে। আজকে আমার জন্য এমনি তো শুনলাম যে সবাই খুব ভালো পারফর্ম করেনি, সো আমি আর না বলি, ভাইই বলুক। আচ্ছা, সময় নষ্ট না করে আজকের এপিসোড উইনার কে 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 মোহাম্মদ মহিবুল্লাহ। ওকে, ওকে, আমি একটা কথা বলতে চাই যে এখানে প্রত্যেকে যারা আছে, আমি প্রত্যেকের মনের অবস্থা যদি একটু মিলিয়ে বলতে চাই, এক হলো কিনা তোমরা একটু বলবে। যে আমরা ওই একটা জানি, এক ফকির এ বাড়ি ও বাড়ি ভিক্ষা পায়নি, এক বাড়িতে গেছে, নক করেছে, পায়নি, ওই বাড়ির কুকুরটা এসে তাড়া করেছে। এবার সে বলছে ভিক্ষা চাই না, কুকুর খেদাও। প্রত্যেকে আসলে উইনার হতে চায় না, প্রত্যেকে চায় যেন আমি বাদ না পড়ি। কে উইনার হলো এটা কারো বিষয় না, কারো যাই আসে না যে কে আজকে এপিসোড উইনার হলো। প্রত্যেকে শুধু ভাবছে আমি যেন বাদ না পড়ি। সো আমরাও চাই যে প্রত্যেকে যেন আমাদের সাথে থাকে এবং তার আউট তো হবে, কিন্তু সে যেন তার বেস্টটা দিয়ে অন্তত যেতে পারে। সো প্রত্যেকের জন্য, সবার জন্য একটা শুভকামনা। প্রিয় দর্শক, আমি আবারও আপনাদেরকে বলছি, আমাদের চেষ্টার ত্রুটি নেই আপনাদেরকে হাসি খুশি রাখবার জন্য। হয়তো সব দিন সমান হয় না, কোনো দিন একটু এলোমেলো তো হয়, কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি নেই। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 আমরা আমাদের আয়োজন নিয়ে ফিরে আসি আপনাদের জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। আপনাদেরকে আশা করি আমরা হতাশ করি না, করবও না। দেখা হবে আগামী পর্বে। আজকের মতো বিদায়। দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। দেখা হচ্ছে আগামী পর্বে।